প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের হাইয়েস্ট ভ্যালু যত হয় সেটা হচ্ছে তার কি হতো, আমরা সেটাকে বলতাম পিরিয়ড নাম্বার। এখন দেখো যেটা হচ্ছে থার্ড পিরিয়ড, যেটা হচ্ছে আমাদের থার্ড পিরিয়ড, থার্ড পিরিয়ডের জন্য n ইকুয়াল টু কত হয়, n ইকুয়াল টু 2 হয়, তাই না? সো n ইকুয়াল টু 3 হয়। সো n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে l এর ভ্যালু কত হয়, 0 হয়, 1 হয়, 2 হয়। তাহলে 0 1 এবং 2। এখন যখন আমাদের হচ্ছে তোমার l এর ভ্যালু 0 হয় তখন আমরা বলি s অরবিটাল পসিবল হয়, 1 হলে p অরবিটাল পসিবল হয়, 2 হলে d অরবিটাল পসিবল হয়। অর্থাৎ থার্ড পিরিয়ডের ক্ষেত্রে আমরা কিন্তু এই d অরবিটালটা পাবো। যেহেতু থার্ড পিরিয়ডের ক্ষেত্রে d অরবিটাল পাবো এই কারণে আমরা কিন্তু মানে এই d ব্লক এলিমেন্টগুলো শুরু করি হচ্ছে থার্ড পিরিয়ড থেকে। দেখো ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড এগুলো কিন্তু আমরা d ব্লক এলিমেন্ট পাই না, ফার্স্ট পিরিয়ড d ব্লক পাই না, সেকেন্ড পিরিয়ড d ব্লক পাই না, ঠিক আছে? আচ্ছা তাহলে যদি একটু খেয়াল করি যে থার্ড পিরিয়ডের ক্ষেত্রে যে ডি ব্লক এলিমেন্টগুলো থাকে তাদেরকে বলি আমরা 3D ব্লক এলিমেন্ট, ফোর্থে যেগুলো থাকে তাদেরকে বলি আমরা হচ্ছে 4D ব্লক এলিমেন্ট, 5 থেকে 5D ব্লক এলিমেন্ট, 6 থেকে হচ্ছে আমরা বলি কি 6D ব্লক এলিমেন্ট বলে থাকি। এরকম বলি নাকি একটু চেঞ্জ আছে বলো দেখি? এরকম বলি নাকি একটু চেঞ্জ আছে? ঝটপট বলো দেখি। একটু পিরিয়ডিক টেবিলের কথা চিন্তা করো, একটু পিরিয়ডিক টেবিলের কথা চিন্তা করো। কোন পিরিয়ডের ক্ষেত্রে পাই? ঝটপট বলো দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমাকে যেটা টাস্ক দিছিলাম আগে একটা শেষ করি। প্রথম টাস্ক দিছিলাম হচ্ছে আমি যে ডি ব্লক এলিমেন্ট কয়টা আছে, ভেরি গুড, 41 ডি ব্লক এলিমেন্ট আছে, এটা তোমরা পারছো। সেকেন্ড যে কথাটা বলছি আমি তোমাদের সাথে সেটা হলো যে কোন পিরিয়ড থেকে আমরা ডি ব্লক এলিমেন্ট পাবো, থার্ড পিরিয়ড থেকে পাবো নাকি ফোর্থ পিরিয়ড থেকে পাবো? আমরা কিন্তু ডি ব্লক এলিমেন্ট পাবো ফোর্থ পিরিয়ড থেকে। দেখো যখন আমার n ইকুয়াল টু 4, যখন আমার n ইকুয়াল টু 4 তখন কিন্তু আমি হচ্ছে 3D তে এলিমেন্ট পাবো। কারণ কি দেখো এই যে আমরা এখানে বলে দিয়েছি n - 1d, n - 1d, তাহলে ডি ব্লক এলিমেন্ট পাওয়া যায় কোন কোন পিরিয়ডে বলো? থার্ড থেকে পাবো নাকি ফোর্থ থেকে পাবো? ফোর্থ থেকে পাবো। কারণ দেখো এই যে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা বলি যে এনএস, এনএস এর মধ্যে ইলেকট্রন থাকতে হবে, n - 1d তে ইলেকট্রন থাকতে হবে। ইলেকট্রন কই কই থাকবে খেয়াল করো, এনএস এর মধ্যে ইলেকট্রন থাকবে, n - 1d তে ইলেকট্রন থাকবে, তাই না? তাহলে এনএস এর উপর ডিপেন্ড করে হচ্ছে পিরিয়ড কত হবে। ওকে ভেরি গুড, এই কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে তো? ডি ব্লক কিন্তু পাবো হচ্ছে আমরা কোন জায়গা থেকে, ফোর্থ পিরিয়ড থেকে। তবে ফোর্থ পিরিয়ডে যে ডি ব্লক এলিমেন্টগুলো পাবো তাদেরকে বলবো আমরা 3D ব্লক। তাহলে 3D ব্লক শুরু হয়েছে কোথায়? স্ক্যান্ডিয়াম থেকে শুরু হয়ে জিঙ্কে শেষ, তারপর 4D ব্লক শুরু হয়েছে ইট্রিয়ামে, ক্যাডমিয়ামে শেষ, ঠিক আছে? এগুলো যদি একটু পারো করে রাখো, খুব বেশি ইম্পর্টেন্ট না, 3D টা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এরকম আসতে পারে আর কি। আচ্ছা পরেরটা দেখি আমরা, হুইচ অফ দ্য ফলোইং অ্যাটম হ্যাজ ইলেকট্রনস ইন ডি অরবিটাল। তাহলে তোমার এখান থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয়? পরীক্ষা তোমার ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে এরকম ভাবে, হুইচ ওয়ান ইজ ডি ব্লক এলিমেন্ট, এভাবে তোমার পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে হুইচ ওয়ান ইজ ডি ব্লক এলিমেন্ট, অথবা পরীক্ষা তোমার এই প্যাটার্নে প্রশ্ন দিতে পারে, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট হ্যাজ ইলেকট্রন ইন ইটস ডি অরবিটাল। ডি অরবিটালে কার ইলেকট্রন পাবো, অর্থাৎ যেটা ডি ব্লক এলিমেন্ট তার আমরা ডি অরবিটাল ইলেকট্রন পাবো। দেখো এই আর্গন বলো, তারপর ক্যালসিয়াম বলো, এরপর হচ্ছে পটাশিয়াম বলো, এদের ক্ষেত্রে কিন্তু আমরা ডি অরবিটাল কোনো ইলেকট্রন পাই না। কিন্তু এখানে আমাদের ডি ব্লক এলিমেন্ট হচ্ছে স্ক্যান্ডিয়াম, সো এখানে আমরা কি পাই? আমরা এখানে কি পাই? ডি ব্লক এলিমেন্ট কিন্তু পাই আর কি, ঠিক আছে? মানে যেহেতু ডি ব্লক এলিমেন্ট তার মানে ডি অরবিটালে একটা ইলেকট্রন আছে। এখন এই পেজটা থেকে আমাদের একটু খেয়াল করতে হবে, দেখো মানে যেটা হলো আমাদের স্ক্যান্ডিয়াম, এটাকে বলি আমরা আমাদের ফার্স্ট ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? এরপর কি আছে দেখো তো, এটার নাম কি? নাম্বার 22, এটার নাম কি বলো? ঠিক আছে টাইটেনিয়াম, তাই না? এখন এই যে প্রথম যে এলিমেন্ট আছে এটা কিন্তু ডি ব্লক হওয়ার পরেও একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করে না। আমরা এরকম একটা কথা বলি, ডি ব্লকের মধ্যে আমরা একটা নতুন একটা কনসেপ্ট পাই। দেখো তো এই কনসেপ্টটা কথা মনে আছে কিনা? ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট গত ক্লাসে পড়ছিলাম, খেয়াল করছো? ট্রানজিশন এলিমেন্ট গত ক্লাসে পড়ছিলাম, খেয়াল করছো? ভেরি গুড। এখন এখানটাতে দেখো যেটা আমাদের স্ক্যান্ডিয়াম, এটা কিন্তু মানে আমরা বলি যে তোমার ট্রানজিশন এলিমেন্ট না, এটা কিন্তু শুধুমাত্র ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? ট্রানজিশন এলিমেন্ট না। এখন দেখো প্রথম ট্রানজিশন এলিমেন্ট তাহলে কোনটা? প্রথম ট্রানজিশন এলিমেন্ট কোনটা? প্রথম ট্রানজিশন কোনটা বলো দেখি? ট্রানজিশন এলিমেন্ট কোনটা প্রথম? ঝটপট বলো দেখি। টাইটেনিয়াম, ভেরি গুড, ভেরি গুড। টাইটেনিয়াম হচ্ছে প্রথম ট্রানজিশন এলিমেন্ট। আর প্রথম ডি ব্লক কোনটা? এটা হচ্ছে প্রথম ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করে দেখো, যেহেতু টাইটেনিয়াম প্রথম হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, এই কারণে টাইটেনিয়ামকে ঘোষালের বই বলা আছে এটা হচ্ছে একটা ওন্ডার এলিমেন্ট, এটা হচ্ছে কি একটা ওন্ডার এলিমেন্ট, ঠিক আছে? তাহলে এগুলো পরীক্ষা কোশ্চেন হতে পারে, তোমরা তোমাদের বই লিখে রাখবা যে ওন্ডার এলিমেন্ট কোনটা, এই যে টাইটেনিয়াম, এটা প্রথম ট্রানজিশন এলিমেন্ট। কেন এটা ওন্ডার? কারণ ট্রানজিশন এলিমেন্টের ওই যে স্পেসিফিক যে পাঁচটা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স আছে, ওই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্সের জন্য আমরা এটা কি বলতে পারি? ওন্ডার এলিমেন্ট বলতে পারি। এখন দেখো একটা জিনিস, যে পরীক্ষা এরকম ভাবে প্রশ্ন হতে পারে যে কোনটা ডি অরবিটাল, কোনটা ডি অরবিটাল ইলেকট্রন আছে, কোনটা নাই, এটা হতে পারে। হুইচ ওয়ান ইজ ডি ব্লক এলিমেন্ট, এটা হতে পারে। আচ্ছা ধরো তোমার প্রশ্ন এরকম বললো যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ইলেকট্রন 10 ইলেকট্রন, or হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রন হ্যাজ ফুলফিলড ডি অরবিটাল, ফুলফিলড ডি অরবিটাল। বলো তো কাদের কাদের ডি অরবিটাল ফুলফিল পাবো, ইলেকট্রন দিয়ে ফুলফিল পাবো কাদের জন্য? ডি অরবিটাল অফ হুইচ এলিমেন্ট আর ফুলফিলড উইথ ইলেকট্রন, বলো তো দেখি কার কার পাবো? কোথায় কোথায় পাবো বলো? হ্যাঁ একটা তো এই যে দেখো এই জায়গাটাতে তোমরা একটা একটা বলতেছো, কেন? জিঙ্কের ক্ষেত্রে তো পাবো, ক্যাডমিয়ামের ক্ষেত্রে পাবো না, মার্কারির ক্ষেত্রে পাবো না, ঠিক আছে? এই সবার ক্ষেত্রে কিন্তু পাবো এখানটাতে। আবার দেখো এই যে আমাদের কপার, আর্জেন্টাম, ওরাম, এদের ক্ষেত্রেও কিন্তু আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে একটা মানে চেঞ্জ দেখি আর কি। মানে ইলেকট্রনিক কনফিগারেশনে এরা হচ্ছে নরমাল যা প্রিন্সিপাল সেগুলোকে একটু ভায়োলেন্স করে আর কি। সো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ফুলফিল ডি অরবিটাল পাবো, ঠিক আছে? তাহলে দেখো এদের ক্ষেত্রে ডি আমরা কতগুলো ইলেকট্রন পাবো? 10টা করে ইলেকট্রন পাবো। ডি অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 10টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? তো তাহলে এরকম প্রশ্ন হলে পারো তো আশা করি, হ্যাঁ? তাহলে এরকম প্রশ্ন কিন্তু হতে পারে, যেমন ক্যাডমিয়ামে, মার্কারিতে, জিঙ্কে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ডি অরবিটালটা ফুলফিল উইথ ইলেকট্রন। ওকে তাহলে বলো এই কুইজের অ্যানসার কি হবে? মাত্র কিন্তু পড়ায় দিছি, পড়ানোর পরেও যদি না পারি তুমি অ্যানসারটা লিখে নাও তাহলে চলবে। আচ্ছা ওকে ঠিক আছে, কুইজটা আমি লঞ্চ করে দিয়েছি, তোমরা উত্তর করো ঝটপট। ঠিক আছে ভেরি গুড, সবাই মোটামুটি কারেক্ট অ্যানসার দিয়েছে, দুই একজন ভুল করবে এটাই স্বাভাবিক। ওন্ডার এলিমেন্ট কোনটাকে বলবো আমরা? টাইটেনিয়াম, মাত্র এর আগেটাতে পড়ে আসছি আর কি। ওকে এখন আসি আমরা জেনারেল প্রপার্টিজ অফ দ্য ডি ব্লক এলিমেন্ট। তো জেনারেল প্রপার্টিজগুলো তো বইতে অনেক কঠিন করে লেখা থাকে, আমাদের উদ্দেশ্য থাকে এগুলোকে সহজ করে পড়া। এখন আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, যখন ডি ব্লক এলিমেন্টের প্রপার্টিজ পড়লাম, তখন আমি চিন্তা করতাম যে এগুলো হচ্ছে অপোজিট টু এস ব্লক, ঠিক আছে? অপোজিট টু এস ব্লক এলিমেন্ট। কিভাবে অপোজিট টু এস ব্লক এলিমেন্ট চলে একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো একটু তোমাদের তাহলে মনে করতে হবে যে এস ব্লক এলিমেন্টের প্রপার্টিজ কিরকম কিরকম পড়ছিলা, একটু তাহলে চলো আমরা মনে করার চেষ্টা করি। প্রথম কথা, এস ব্লকে কিরকম পড়ছিলা? এস ব্লকে পড়ছিলা যে এস ব্লক এলিমেন্টস আর সফট মেটাল পড়ছিলাম, তাই না? এবং এস ব্লক এলিমেন্টে আমরা পড়ছিলাম মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হচ্ছে লো, তাই না? আচ্ছা এখন তাহলে দেখো আমরা ডি ব্লকেগুলো লিখতেছি, এই ডি ব্লকেগুলো একটা একটা করে লিখি। তাহলে এস ব্লক যদি সফট হয় তাহলে ডি ব্লক কি হবে? বুঝছেন অপোজিট, তাহলে ডি ব্লক হচ্ছে হার্ড মেটাল, ডি ব্লক কিরকম হবে? হার্ড মেটাল হবে। আচ্ছা দুই নাম্বার কথা, এস ব্লকের ক্ষেত্রে পড়ছিলাম আমরা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হচ্ছে কি হয়? লো হয়। তাহলে ডি ব্লকের জন্য মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কিরকম হবে? হাই হবে, তাই না? হাই হবে। তো কিছু কিছু কিন্তু মিলও থাকবে, যেমন এটাও মেটাল, ডি ব্লক এলিমেন্টগুলো মেটাল, আবার হচ্ছে আমরা যাকে বলি এস ব্লক এলিমেন্ট পুরো মেটাল। তাহলে যেহেতু মেটাল তার মানে এরাও কি হবে? ইলেকট্রো পজিটিভ, ইলেকট্রো পজিটিভ, এটা কিন্তু সেম হচ্ছে। ম্যাক্সিমাম বলছি অপোজিট, কিন্তু এটা কিন্তু সেম হচ্ছে। আচ্ছা যদি পরেরটা চিন্তা করি, দেখো আমরা এরকম কথা বলছিলাম যে তোমার আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি কথা বলছিলাম। তো আমরা এস ব্লক এলিমেন্টের আয়নাইজেশন এনার্জি বলছিলাম যে কিছুটা কম হবে, কিন্তু ডি ব্লক এলিমেন্টের আয়নাইজেশন এনার্জি মোর দেন এস ব্লক এলিমেন্ট, ঠিক আছে? আয়নাইজেশন এনার্জি বেশি, ঠিক আছে? এস ব্লক এলিমেন্টের থেকে বেশি হয় আর কি। তাহলে এই যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মেটালের ক্যারেক্টার, হ্যাঁ? এবং দেখো মেটালগুলো কিরকম হয়? আমরা জানি মেটালগুলো কি হয়? কন্ডাক্টর হয়। মেটালগুলো কিরকম হয়? কন্ডাক্টর হয়। তাহলে যে এই তিনটা পয়েন্ট এগুলো কিন্তু আসলে মেটাল হিসেবে সব মেটালের জন্য এগুলো কিন্তু কমন আর কি, হ্যাঁ? এগুলো সব মেটালের জন্য কিন্তু কমন। তবে কিছু কিছু এক্সট্রা দেখো একটু আমরা জাস্ট অপোজিট যদি চিন্তা করি, আমরা এস ব্লকের ক্ষেত্রে কিরকম করছিলাম? এস ব্লকগুলো হচ্ছে কিরকম ছিল? কালারফুল কম্পাউন্ড ফর্মেশন করে। ডি ব্লকগুলো সরি কালারলেস কম্পাউন্ড ফর্মেশন করে। আর ডি ব্লকগুলো তাহলে কি করবে? কালারফুল কম্পাউন্ড ফর্মেশন করবে। তাহলে এখানে হচ্ছে কালারফুল হবে আর কি। আচ্ছা পরেরটা দেখি, আমরা এস ব্লকে কি করছিলাম? এগুলো কি ডায়াম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক ছিল? চিন্তা করো তো, এস ব্লক কি ছিল? এস ব্লকের আয়নগুলো ছিল হচ্ছে ডায়াম্যাগনেটিক, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ডি ব্লকের আয়ন পাবো হচ্ছে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক পাবো আর কি, ঠিক আছে? প্যারাম্যাগনেটিক। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এরকম করে যদি আমরা পড়ি তাহলে আমাদের জন্য পড়াটা কিন্তু সহজ হয়ে যায় আর কি, ঠিক আছে? পড়াটা মোটামুটি সহজ হয়ে যায়। ওকে এখন চলো আমরা দেখি বইয়ে কিভাবে লিখছে। বইয়ের কোন পয়েন্টগুলো আমরা মার্ক করে ফেলি। দেখো এগুলো হচ্ছে হেভি মেটাল, তো পরীক্ষা প্রশ্ন হতে পারে কোনটা হেভি মেটাল কোনটা হেভি মেটাল না। এদের ডেনসিটি অনেক বেশি হয়, এদের ডেনসিটির মধ্যে এই যে এসি স্ক্যান্ডিয়াম ডেনসিটি সবচেয়ে কম, সবচেয়ে কম। আর ইরিডিয়ামের ডেনসিটি হচ্ছে সবচেয়ে বেশি হয়, ইরিডিয়ামের ডেনসিটি সবচেয়ে বেশি হয়। তাহলে পরীক্ষা কোশ্চেন হতে পারে হুইচ ডি ব্লক এলিমেন্ট হ্যাজ লিস্ট ডেনসিটি, হুইচ ডি ব্লক এলিমেন্ট হ্যাজ মোস্ট ডেনসিটি, ঠিক আছে? বা ম্যাক্সিমাম ডেনসিটি। এভাবে তোমার পরীক্ষা কিন্তু কোশ্চেন হতে পারে। এই যে ম্যাক্সিমাম ডেনসিটি কোথায় পাওয়া যায়? ইরিডিয়ামে। আর সেকেন্ড ম্যাক্সিমাম ডেনসিটি বা সেকেন্ড হাইয়েস্ট ডেনসিটি পাওয়া যায় হচ্ছে অসমিয়ামে। যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইনফরমেটিভ কোশ্চেন আছে, সো এটা প্রশ্ন কিন্তু তোমার মেডিকেলে আসতে পারে আর কি। ওকে আচ্ছা এরপর দেখো
except group 12 ওই যে একটু আগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম কি except group 12 other d block element have partially filled d orbital and most of them have variable oxidation number ঠিক আছে যেহেতু d orbitalটা partially filled হওয়ার জন্য কি হয় এখানে আমরা দেখি যে variable oxidation number আসে কেন variable oxidation number আসে কিভাবে আসে সামনে আমরা ডিটেইলস আলোচনা করব এখন তোমরা আমাকে একটু বলো এই group 12 এর দুটো এলিমেন্টের নাম বলো ইনবক্সে আমার ইনবক্সে group 12 এর দুটো এলিমেন্টের নাম বলো দুটো এলিমেন্টের নাম বলো ঝটপট গ্রুপ 12 একটু পড়ে আসছি ভেরি গুড জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি তাই না তোমাদের তো পড়া ক্লাসে হয়ে যাচ্ছে তাই না ওকে আচ্ছা এখন দেখো এদের মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট কেমন হবে দেখো হাই মেল্টিং পয়েন্ট হাই বলিং পয়েন্ট ওকে আচ্ছা এর মধ্যেও বলা হয়ে থাকে টাংস্টেনের মেল্টিং পয়েন্ট হাইয়েস্ট ঠিক আছে টাংস্টেনের মেল্টিং পয়েন্ট হচ্ছে হাইয়েস্ট এরকম ছোটখাটো ইনফরমেশন গুলো মনে রাখবা আর এরা হচ্ছে হার্ড এবং স্ট্রং হয় হ্যাঁ এবং এদের মধ্যে এক্সেপশন আছে একটা সেটা হলো মার্কারি মার্কারি বলে থাকি কি আমরা মার্কারি বলে থাকি একটা লিকুইড মেটাল মার্কারি বলে থাকি একটা লিকুইড মেটাল বলে থাকি ওকে আচ্ছা নেক্সট ওয়ান দেখি ডি ব্লক এলিমেন্ট হচ্ছে কি গুড কন্ডাক্টর অলরেডি পড়েছি আমরা গুড কন্ডাক্টর এটা আয়নাইজেশন এনার্জি ইজ হায়ার দেন এস ব্লক এলিমেন্ট বাট লোয়ার দেন পি ব্লক এলিমেন্ট আয়নাইজেশন এনার্জি যখন আমরা করব তখন দেখবা তোমরা এসএসসি পড়ে আসছো তখন দেখবা যে পিরিয়ডিক টেবিলের লেফট সাইড থেকে যদি আমরা রাইট সাইডের দিকে যাই তখন আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ হয় তাই না এখন দেখো সবচেয়ে বেশি লেফট সাইডে থাকে এস ব্লক এলিমেন্ট তাহলে এদের আয়নাইজেশন এনার্জি সবচেয়ে কম হবে ডি ব্লকে একটু বাড়বে পি ব্লকে গিয়ে অনেক বেশি বাড়বে ওকে সামনে পড়বো ইনশাআল্লাহ আচ্ছা তারপর দেখো যে মোস্ট অফ দ্য ডেভেলপমেন্ট মেটালস আর প্যারাম্যাগনেটিক কোর্সে না প্যারাম্যাগনেটিক ঠিক আছে আচ্ছা প্যারাম্যাগনেটিক কথার মানে কি আমরা একটু সামনে গিয়ে জানবো এরপরে হতে পারে কিছু ফেরোম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে সে নিজেই হচ্ছে ম্যাগনেটিক কনভার্সন হতে পারে প্যারাম্যাগনেটিক মানে অ্যাট্রাকশন হয় আর কি ওকে আচ্ছা এটা হচ্ছে অ্যালয় ফর্মেশন করতে পারে অ্যালয় ফর্মেশন করতে পারে মানে আমরা যেটাকে বলে থাকি যে কম্বিনেশন করতে পারে অনেকগুলো মেটাল মিক্স হয়ে নতুন একটা মেটালের মতো ফর্মেশন করতে পারে আর কি আচ্ছা তারপর দেখো এমসিকিউ কোশ্চেন আসে যে হুইচ ইনার গ্যাস ইজ নট ইন পি ব্লক গত ক্লাসে পাইছিলাম অ্যান্সার করে এটা ঠিক আছে ভেরি গুড হিলিয়াম ওকে আচ্ছা মোস্ট অফ দ্য ডেভেলপমেন্ট এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট দ্যার স্পেশাল প্রপার্টিজ ওকে তাহলে মোটামুটি আমরা কিন্তু সবগুলো কভার করে ফেলছি এখন চলো দেখি আমরা ট্রানজিশন এলিমেন্ট কারা আছে বা থেকে ট্রানজিশন এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক কি ডেফিনেশনটা করবা অলরেডি তোমরা জানো যে এটা যে স্টেবল আয়ন থাকবে এই স্টেবল আয়নটা পার্শিয়ালি ফিক্সড ডি অরবিটাল থাকবে অর্থাৎ ডি অরবিটাল কখনো 0 থাকা যাবে না অর্থাৎ ডি অরবিটালটা কখনো হচ্ছে এরকম হবে না কখনো 0 হবে না অথবা কখনো ডি 10 হবে না তার জন্য যে স্টেবল আয়ন যারা আছে সেই স্টেবল আয়নের হ্যাঁ স্টেবল আয়নের তাহলে ডি ব্লকের মধ্যে যাদের স্টেবল আয়ন ইনকমপ্লিটলি ফিক্সড থাকবে বা পার্শিয়ালি ফিক্সড থাকবে ডি অরবিটাল তাদেরকে বলি আমরা ট্রানজিশন মেটাল ঠিক আছে এখন তাহলে পরীক্ষায় টাইপের কোশ্চেন আছে হুইচ আর তোমার ডি অরবিটাল এলিমেন্ট বাট নট ট্রানজিশন এলিমেন্ট এটা কোশ্চেনগুলো আছে তোমাদের বইতে দুইটা দেখা আছে তোমরা জানো স্ট্যান্ডিয়াম আর হচ্ছে জিঙ্ক এই জিনিসগুলো পরীক্ষা খুব কমনলি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আচ্ছা তারপর দেখি ট্রানজিশন এলিমেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ আছে তাহলে একটা একটা করে প্রপার্টিজ আমাদেরকে পড়তে হবে প্রথম হলো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট খুব ইম্পর্টেন্ট এগুলো দিয়ে পরীক্ষায় কোশ্চেন দেয় হুইচ ওয়ান ইজ ট্রু রিগার্ডিং ট্রানজিশন এলিমেন্ট হুইচ ওয়ান ইজ নট ট্রু রিগার্ডিং ট্রানজিশন এলিমেন্ট এটা তোমার পরীক্ষায় প্রশ্ন দিবে ওকে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট ফর্মেশন অফ কালার কম্পাউন্ড অর কালার আয়ন ফর্মেশন অফ কমপ্লেক্স আয়ন ক্যাটালাইটিক অ্যাকশন প্যারাম্যাগনেটিক প্রপার্টি এই পাঁচটা জিনিস ক্লাস থেকে মুখস্থ করে নাও এটা একদম ক্লাস থেকে মুখস্থ থাকবে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট কালার কম্পাউন্ড হ্যাঁ কমপ্লেক্স আয়ন ক্যাটালাইটিক অ্যাকশন প্যারাম্যাগনেটিক প্রপার্টি একদম শুরু থেকে মুখস্থ রাখতে হবে আর কি ঠিক আছে আচ্ছা চলো সামনে আগে ট্রানজিশন মেটালের মধ্যে অলরেডি কথা বলেছি আমরা ট্রানজিশন এলিমেন্টের গ্রেটার ডেনসিটি থাকে এরা গুড কন্ডাক্টর হয় হ্যাঁ এরা গুড কন্ডাক্টর হয় সবকিছু পড়ছি এরপর দেখো গুড মেকানিক্যাল প্যারাম্যাগনেটিক প্রপার্টি এগুলো সবই কিন্তু আমাদের পড়া শেষ মোটামুটি আচ্ছা দেখো কেমিক্যাল প্রপার্টির মধ্যে যে এরা অক্সিডেশন নাম্বার ডিফারেন্স করে কালার কম্পাউন্ড এগুলো মোটামুটি আমাদের পড়া শেষ এই জিনিসগুলো নিজেরা জাস্ট রিডিং দিবা এগুলো মেডিকেল ইনফরমেশন দুই একটা এক্সট্রা কথা থাকে তো এই কারণে এখানে নিয়ে আসা আর কি যেমন আমরা যদি বলি ওয়ার্ল্ডস এর মোস্ট ভ্যালুয়েবল মেটাল কি আছে প্যালাডিয়াম সিলভার প্লাটিনাম গোল্ড ঠিক আছে এদের মধ্যে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হচ্ছে প্যালাডিয়াম এর মধ্যে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হচ্ছে প্যালাডিয়াম ঠিক আছে আর স্ট্রংগেস্ট মেটাল অফ দ্য ওয়ার্ল্ড যদি বলি আমরা টাংস্টেন একটু পড়ে আসলাম না টাংস্টেন মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি হয় আচ্ছা তারপর দেখি যে অল ডি ব্লক এলিমেন্ট আর ট্রানজিশন এলিমেন্ট বাট অল ট্রানজিশন এলিমেন্ট আর ডি ব্লক এলিমেন্ট অল ডি ব্লক এলিমেন্ট আর নট ট্রানজিশন এলিমেন্ট এই কথাগুলো পরীক্ষা খুব কমনলি আসে তাহলে যেটা অলরেডি তোমরা বলে ফেলছো হ্যাঁ যে কোনটা ট্রানজিশন এলিমেন্ট না তাহলে এই জিনিসগুলো তোমার পরীক্ষার জন্য লাগবে আর কি ঠিক আছে আচ্ছা তারপর সামনে যাই এখন এই পর্যন্ত যতটুকু করলাম এতটুকু পর্যন্ত ছিল 100% ইম্পর্টেন্ট সবার জন্য পড়তেই হবে ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় থাকে যে একটু কম গুরুত্ব দিয়ে পড়া যায় সেরকম একটা জায়গা হচ্ছে আমাদের এই পেজটা তাহলে দেখো প্রশ্নে মানে হেডিং লেখা আছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ 3D এলিমেন্ট তাহলে 3D এলিমেন্টের ফিজিক্যাল প্রপার্টিজ বা প্রপার্টিজ কেমন হবে জাস্ট একটা ডি ব্লক এলিমেন্টের যে প্রপার্টিজ গুলো পাইছি 3D থেকে সেগুলো পাবো না অফ কোর্স সেগুলাই পাবো তাহলে এই জায়গাটাতে আমরা কিভাবে পড়বো যেহেতু বই আছে আমরা জাস্ট একবারের জন্য রিডিং দিব রিডিং দেওয়ার পর যদি আমরা দেখি কোনো নিউ ইনফরমেশন পাইছি ওই নিউ ইনফরমেশনগুলোকে একটু মার্ক করে রাখবো আর কি চলো একটু দেখা যাক তাহলে এদের হচ্ছে ব্রাইটনেস আছে একটা দেখি চলো এটা কি আছে ব্রাইটনেস আছে তাহলে যে কোনো মেটালের ব্রাইটনেস থাকা খুবই স্বাভাবিক তাই না তো এটাকে নতুন করে লাগাতে হবে নতুন করে লাগাতে হবে না তারপর দেখি অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে অ্যাটমিক ম্যাস ইনক্রিজ করে কিন্তু ডিক্রিজ ইন দ্য অ্যাটমিক রেডিয়াস এটা মোটামুটি আমরা যখন সামনে পিরিয়ডিক প্রপার্টিজ পড়বো ওই জায়গা থেকে কিন্তু নতুন করে আবার পড়ে নিব আর কি এই দেখো স্ক্যান্ডিয়াম যেটা আছে হ্যাঁ এই স্ক্যান্ডিয়ামে হচ্ছে মিনিমাম ডেনসিটি আছে এটা আমরা আগে পড়ে আসছি না তাহলে আমরা কিন্তু নতুন করে এখানে পড়ার মতো কিছু পাচ্ছি না আর কি হ্যাঁ ওকে তবে একটা জিনিস একটু খেয়াল করে দেখো এই স্ক্যান্ডিয়ামের যে তোমার ডেনসিটিটা কত সেটা কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না ভাইয়া কারণ এত তো নিউমেরিক্যাল হলো তোমার জন্য মনে রাখা ডিফিকাল্ট হতে পারে আমরা তোমার উপর এই জিনিসগুলো প্রেসার ক্রিয়েট করতে চাই না হ্যাঁ তুমি যদি সবকিছু পড়াশোনা করার পর সময় পাও তখন তুমি সব করতে পারো কোনো অসুবিধা নাই বাট আমাদের গাইডলাইন হলো প্রথমে পরীক্ষার জন্য যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোর প্রতি বেশি এমফাসিস করা আচ্ছা পরে দেখি কপার হ্যাজ ম্যাক্সিমাম ডেনসিটি ইন 3D মেটাল এটা তোমার জন্য নতুন ইনফরমেশন দেখো কারণ আগে তুমি কিন্তু ম্যাক্সিমাম ডেনসিটি কাট করছিলা ইরিডিয়ামে করছিলা হ্যাঁ হাইয়েস্ট ডেনসিটি কোথায় আছে ইরিডিয়ামে আছে সেকেন্ড হাইয়েস্ট ডেনসিটি কোথায় আছে অসমিয়ামে আছে তুমি আগে পড়ে আসছো সবচেয়ে কম ডেনসিটি কোথায় আছে স্ক্যান্ডিয়ামে আছে এগুলো তুমি আগে পড়ে আসছো কিন্তু 3D এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমাম ডেনসিটি আছে কপার এটা কিন্তু আগে পড়ো নাই তাহলে এখন এটা একটু পড়ে ফেলো ঠিক আছে আচ্ছা এখন দেখো মেটালিক বন্ডের উপর ডিপেন্ড করে মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট হচ্ছে কোন টেস্টে পারতেছে তারপর স্পেশাল ম্যাগনেটিক প্রপার্টিজ তাহলে দেখো কোনো নতুন কিছু কি আছে একটা জিনিস আছে মাত্র তাহলে যেখানে আমি তোমাদেরকে বলি যে জায়গাটা রিডিং করবা ওই জায়গাগুলো তোমরা এইভাবে করবা এই অ্যাপ্রোচে করবা দেখো আমাদের তো ক্লাসে সবসময় একদম সময় একটু লিমিটেড থাকে সব জিনিস যদি আমি বেশি মতো দেখাতে যাই অনেক কাছে ক্লাসটা রিডান্ডেন্সি হতে পারে ভাই এগুলো আমরা নিজেরা করতে পারি এগুলো আমরা একবার পড়ছি আপনি সাইড একবার পাইছেন কিন্তু তারপরে গিয়ে বইয়ে রিডান্ডেন্সি করে লিখছে তো ক্লাসে বলতে গেলে আবার দেখা যায় জিনিসগুলো একটু সময় নষ্ট হয়ে যায় অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে এই জিনিসটা মাত্র বললাম আমরা কেন করতেছি তবে আমি যেটা বলি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে শোনো একটা দুবার তিনবার ডাজন্ট ম্যাটার জিনিসটা কিন্তু তোমার ক্লাস থেকে পড়া হয়ে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা পরে যাই এখন দেখো ফিজিক্যাল প্রপার্টিজ অফ দা ডি ব্লক এলিমেন্ট তাহলে আমরা এখানে কোন প্রপার্টিজ আলোচনা করব আমরা এখানে ডি ব্লক এলিমেন্টের আগে একটু মেল্টিং পয়েন্ট আলোচনা করতে চাই প্রথমে যেটা আসছে মেল্টিং পয়েন্ট আমরা একটু খেয়াল করে দেখো মেল্টিং পয়েন্ট মুখস্থ করতে বলি নাই কোন মেল্টিং পয়েন্ট মুখস্থ করতে বলছি কোন মেল্টিং পয়েন্ট আমরা মুখস্থ করব না দুই একটা দেখব যে কোনটা কম হচ্ছে কোনটা বেশি হচ্ছে তাহলে খেয়াল করে দেখো এটা পিরিয়ডিক প্রপার্টিজ কেন হয় কারণ একটা পিরিয়ড জুড়ে এই মেল্টিং পয়েন্ট একটা সময় বাড়ে প্রসেসে গিয়ে কমে ওকে এখন আমার সাথে সাথে তোমরা কিছু জিনিসপত্র খেয়াল করো একটা মেটালের মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করবে কার উপর মেল্টিং পয়েন্ট অফ মেটাল ঠিক আছে তাহলে এমপি মেল্টিং পয়েন্ট অফ মেটাল হ্যাঁ ইজ প্রপোর্শনাল টু স্ট্রেংথ অফ মেটালিক বন্ড ঠিক আছে স্ট্রেংথ অফ মেটালিক বন্ড অর্থাৎ কোন একটা মেটালের মেটালিক বন্ড যত বেশি স্ট্রং হবে ওই মেটালের তোমার হচ্ছে মেল্টিং পয়েন্টটা তত হাই হবে মেটালিক বন্ড যত স্ট্রং হবে ওই বন্ডকে ভাঙার জন্য আমার তত বেশি এনার্জি প্রয়োজন হবে তার মানে তার মেল্টিং পয়েন্ট তত বেশি বাড়বে ঠিক আছে আবার তুমি খেয়াল করে দেখো এই যে মেল্টিং পয়েন্টের কথা বলছো না এই মেটালিক বন্ডের কথা বলছো না এই মেটালিক বন্ডটা আবার ডিপেন্ড করে হচ্ছে তোমার আনপেয়ার্ড ইলেকট্রনের উপর ঠিক আছে ডিপেন্ড করে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রনের উপর তাহলে দেখো যেখানে আমরা এই আনপেয়ার্ড ইলেকট্রনের নাম্বার বেশি পাবো সেখান থেকে দেখবো হচ্ছে আমাদের মেটালিক বন্ডটা বেশি স্ট্রং হয়েছে আর যেখানে মেটালিক বন্ড বেশি স্ট্রং হয়েছে তার মানে সেখানকার মেটালটা আমরা দেখবো মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে বেড়ে গেছে আর কি তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো এখানটাতে এটা মুখস্থ করতে হবে না জাস্ট একটু বোঝার জিনিস আর কি এই স্ক্যান্ডিয়ামের মধ্যে আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন আছে কয়টা একটা টাইটানিয়ামের মধ্যে আনপেয়ার্ড আছে দুইটা ভ্যানাডিয়ামের মধ্যে আনপেয়ার্ড আছে তিনটা তাহলে দেখো তো মেটালিক বন্ড স্ক্যান্ডিয়ামের থেকে টাইটানিয়াম স্ট্রং টাইটানিয়ামের থেকে ভ্যানাডিয়াম স্ট্রং ঠিক আছে তাহলে যদি আমরা মেল্টিং পয়েন্টের কথা চিন্তা করি স্ক্যান্ডিয়ামের থেকে টাইটানিয়ামের মেল্টিং পয়েন্ট বেশি টাইটানিয়ামের থেকে ভ্যানাডিয়ামের মেল্টিং পয়েন্ট বেশি তাই না এই ভ্যানাডিয়ামে গিয়ে আমরা দেখবো 3D এলিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি মেল্টিং পয়েন্ট পাওয়া যায় আর কি ওকে আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ভাইয়া এই যে ক্রোমিয়াম যেটা আছে এই ক্রোমিয়ামে তো আমরা এটা তোমার
মানে অড নাম্বার ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন আরো বেশি পাচ্ছি, যেখানে ভ্যানাডিয়ামে 3টা পাচ্ছিলাম, ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে কয়টা পাচ্ছি, আমরা 5টা 6টা পেয়ে যাচ্ছি। তাহলে কি এই ক্রোমিয়ামের মেল্টিং পয়েন্ট কি ভ্যানাডিয়ামের আরো বেশি হওয়ার কথা? কিন্তু ভাইয়া এই ক্রোমিয়ামের যখন এখানটাতে এই হাফ ফিল্ড মানে হাফ ফিল্ড যে অরবিটাল যেটা আছে এটা একটা স্টেবল অরবিটাল, একটা স্টেবল কনফিগারেশন, তাই না? এই স্টেবল কনফিগারেশন থাকার জন্য দেখা যায় যে সে আসলে এত বন্ড করতে আগ্রহী হয় না। এই কারণে দেখা যায় মেটালিক বন্ডটা ভ্যানাডিয়ামের চেয়ে একটু কম স্ট্রং হয়। যেহেতু ভ্যানাডিয়ামের চেয়ে মেটালিক বন্ড কম স্ট্রং হয়েছে, এই কারণে দেখা যায় যে তার ক্ষেত্রে আমাদের মেল্টিং পয়েন্টটা কিছুটা কমে আসে, কিন্তু খুব বেশি কমে না, কিছুটা কমে আসে। কিন্তু এটা পরে যখন দেখলাম আমরা এই ম্যাঙ্গানিজ এটা ডি অরবিটালটা মানে পার্শিয়ালি ফিল্ড বা হাফ ফিল্ড, আর এটা এস অরবিটালটা কমপ্লিটলি ফিল্ড। এখন খেয়াল করে দেখো এস অরবিটাল ফিল্ড হয়ে গেছে, ডি অরবিটাল হাফ ফিল্ড, তাহলে এই ম্যাঙ্গানিজের কিন্তু মেটালিক বন্ড করার প্রপার্টি আর অনেক বেশি কমে গেছে। যেহেতু অনেক বেশি কমে গেছে এই কারণে ক্রোমিয়ামের চেয়ে মেল্টিং পয়েন্ট অনেক বেশি কমে যায়। আচ্ছা পরে দেখো ক্রোমিয়ামের চেয়ে মেল্টিং পয়েন্ট অনেক বেশি কমে গেল। তারপরে দেখো আয়রনের ক্ষেত্রে আবার আমরা আনপেয়ার্ড ইলেকট্রন বেশি পাচ্ছি। সো এটার ক্ষেত্রে আবার আমরা দেখতে পাই কিছুটা পরিমাণ কি হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্টটা বাড়তেছে। তারপরে আবার কোবাল্টের ক্ষেত্রে কমতেছে, নিকেলের ক্ষেত্রে কমতেছে, একটা সময় গিয়ে মানে কপারের ক্ষেত্রে জিঙ্কে গিয়ে অনেক বেশি কমে যায়, কারণ এটা হচ্ছে স্টেবল মোস্ট, সবচেয়ে বেশি স্টেবল। হ্যাঁ সবচেয়ে বেশি স্টেবল কেন? কারণ জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন চিন্তা করো 4s2 3d10, ঠিক আছে? সবকিছু স্টেবল, সেটা মেটালিক বন্ড করার প্রপার্টি সবচেয়ে কম, ওকে, বা টেন্ডেন্সি সবচেয়ে কম। এই কারণে দেখা যায় যে আমাদের 3d যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর মধ্যে আমাদের তোমার মেল্টিং পয়েন্ট জিঙ্কের সবচেয়ে কম, ঠিক আছে? তাহলে ভাইয়া এই জায়গা থেকে আমাদের পড়া লাগবে কি? এই জায়গা থেকে আমাদের পড়া লাগবে হচ্ছে তোমার পরীক্ষায় এভাবে প্রশ্ন দিতে পারে, ফর হুইচ 3d এলিমেন্ট মেল্টিং পয়েন্ট ইজ হাইয়েস্ট, অ্যানসার করো। ফর হুইচ 3d এলিমেন্ট মেল্টিং পয়েন্ট ইজ হাইয়েস্ট, অ্যানসার করো ঝটপট। ভেরি গুড ভ্যানাডিয়াম, তোমরা তোমাদের পড়া শেষ, ঠিক আছে? লোয়েস্ট তাহলে কার ক্ষেত্রে বলো, যারা হাইয়েস্ট পাচ্ছে তারা লোয়েস্ট বলো। জিঙ্ক, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমাদের কিন্তু মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট থেকে পড়া এতটুকুই, সবার জন্য রিকমেন্ডেড। আর যারা মনে করে যে না ভাইয়া আমার তো সবকিছু পড়া শেষ, এখনো সময় আছে, তাহলে আমি কি করতে পারি? তার জন্য রিকমেন্ডেশন হলো এই মেল্টিং পয়েন্ট করতে পারে। তবে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা বিগত কয়েক বছরের প্রশ্ন আমরা দেখতে পাই মেল্টিং পয়েন্ট পরীক্ষা আসে না, বা পরীক্ষা মেল্টিং পয়েন্ট আসলেও তার আলাদা জায়গা আছে, যেসব জায়গা থেকে আসে ওই জায়গাগুলোতে আমরাই বলবো যেখান থেকে মেল্টিং পয়েন্ট পড়ো, ওকে? তাহলে এখান থেকে মেল্টিং পয়েন্ট না করলেও চলবে, তবে কার বেশি কার কম এতটুকু জানা লাগবে। এবারে চলে আসি আমরা ম্যাগনেটিক প্রপার্টিজ, ওকে? এখানে একটা জিনিস চিন্তা করো, ম্যাগনেটিক প্রপার্টিজের মধ্যে আমরা বেসিক্যালি তিন টাইপের ম্যাগনেটিজম দেখতে পাই, বা তিন টাইপের ম্যাগনেটিক প্রপার্টি দেখতে পাই। আমাদের স্টুডেন্টদের মধ্যেও তিন ক্যাটাগরির স্টুডেন্ট আছে। কিছু স্টুডেন্ট আছে যারা এত ভালো পড়াশোনা করে, এত ভালো পারে যে কিছুদিন পর চান্স পাওয়ার পর নিজেরাই কি হয়ে যাবে, টিচার হয়ে যাবে। আবার কিছু স্টুডেন্ট আছে যে হ্যাঁ এরা হচ্ছে মানে পড়াশোনা করে, টিচারের পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়, অ্যাট্রাক্ট ফিল করে, টিচার যেভাবে পড়ায় সে পড়াগুলোকে ফলো করে, টিচারকে ফলো করে, পড়াশোনা নিজের পড়াশোনাকে ইমপ্রুভ করতেছে। আবার কিছু স্টুডেন্ট আছে টিচার যা কিছু বলে তার উল্টা কাজটা করে, ঠিক আছে? টিচার যদি বলে এটা পড়ো, ওটা না পড়ো অন্যটা করবে, এরকম স্টুডেন্ট কিছু আছে। সবচেয়ে বেশি কারা? সবচেয়ে বেশি যারা টিচারকে ফলো করে। এখন আসি আমরা আমাদের এই যে কোনো একটা মেটালের মধ্যে এরকম তিন ক্যাটাগরি মেটালকে আমরা তোমার ম্যাগনেটিক ক্যারেক্টার পাই আর কি। মেটালের মধ্যে আমরা তিন ক্যাটাগরি ম্যাগনেটিক ক্যারেক্টার পাই, ঠিক আছে? তো এটা ম্যাগনেটিক ক্যারেক্টারের মধ্যে লিখি আর কি। তাহলে হচ্ছে এই যে আমরা ম্যাগনেটিক প্রপার্টি ওইটা তোমার ফিজিক্সে পড়া হয়েছে, তাই না? তো ফিজিক্সে পড়া হয়েছে যেহেতু, তো আমি একটু শর্টকাট করে বলবো আর কি, অত ডিটেইলসে বলার দরকার নেই। সো এই ম্যাগনেটিক প্রপার্টি হতে পারে হচ্ছে তিন রকম। তাহলে একটা হতে পারে হচ্ছে ফেরো, ঠিক আছে? একটা হতে পারে হচ্ছে প্যারা, আরেকটা হতে পারে হচ্ছে ডায়া, ওকে? এই দেখো আমরা তিন ক্যাটাগরি স্টুডেন্টের মতো, ঠিক আছে? তাহলে একটা করে আসি। প্রথমটা হচ্ছে কি ফেরো, ওই যে যেসব স্টুডেন্ট অনেক ভালো পারে নিজেরা কিছুদিন পর টিচার হয়ে যাবে তারা হলো ফেরো। অর্থাৎ ফেরো যে মেটালগুলো বা ফেরো যে এলিমেন্টগুলো আছে এরা কি করতে পারে, এরা আমাদের কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখলে এরা নিজেরা অ্যাট্রাক্টেড হয়, কিছুদিন পর দেখা যায় যে এরা নিজেরাও ম্যাগনেটিক কনভার্সন হতে পারে, ঠিক আছে? তো আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি, ফেনিকো, ঠিক আছে? অর্থাৎ আমরা বলে থাকি হলো আয়রন নিকেল কোবাল্ট, এই তিনটা এলিমেন্ট আছে যারা হলো ফেরোম্যাগনেটিক প্রপার্টিজ দেখায়, ওকে? তারপর দেখো হচ্ছে বলি ডায়া কি বলি আমরা, তুমি চিন্তা করো যে যেসব স্টুডেন্ট উল্টা বুঝে, অর্থাৎ টিচার যা পড়ায় তার উল্টা পড়ে আর কি। তো আমাদের কিছু এলিমেন্ট পাই আমরা যাদেরকে ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে যাই, এটা অ্যাট্রাক্ট করে না বরং হচ্ছে রিপালশন করে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে গেলে রিপালশন করে। তো ডায়া এক্সাম্পল কি, ওই যে আমরা যেটা বললাম যে এস ব্লক এলিমেন্ট যেগুলো আছে তারা হলো কি ডায়া ম্যাগনেটিক প্রপার্টি দেখায়, বিশেষ করে তোমার আয়ন্স অফ দ্য এস ব্লক এলিমেন্ট আর কি। আর প্যারা হচ্ছে কি করে, এদের যে স্পিন থাকে, হ্যাঁ এদের ক্ষেত্রে আমরা দেখবো যে স্পিন থাকে, ওই স্পিনটা সাধারণত আনপেয়ার্ড ইলেকট্রনের কারণে দেখা যায় যে তারা ম্যাগনেটিক ফিল্ডে যখন আমরা নিয়ে যাবো তখন ম্যাগনেটিক ফিল্ডে তারা অ্যাট্রাকশন করে, তার মানে এরা ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট্রাক্টেড হয়, এই কারণে ভ্যালিস এখানে অ্যাট্রাক্ট। তো এদেরকে আমরা কোথায় পাবো, যেমন হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট যারা আছে, ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে প্যারাম্যাগনেটিজম, ঠিক আছে? তাহলে পরীক্ষার প্রশ্ন হতে পারে অ্যাকর্ডিং টু বিহেভিয়ার অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মেটালস আর ক্লাসিফাইড ইনটু থ্রি টাইপস, প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখি প্যারাম্যাগনেটিক। তাহলে এখান থেকে আমরা বেসিক্যালি কি পড়বো, এখান থেকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে ডেফিনিশন এন্ড এক্সাম্পল, আমাদের বেসিক কিন্তু পড়া শেষ। এখন চলো আমরা একটু ডেফিনিশন এন্ড এক্সাম্পল পড়ে এই জিনিস শেষ করে দিই। তাহলে প্যারাম্যাগনেটিক, তাহলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে এটা কি হবে, অ্যাট্রাক্টেড হবে। তো এটা কেন অ্যাট্রাক্টেড হয়, এর কারণ হলো আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে দেখি এরা অ্যাট্রাক্টেড হয়ে থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা এখন এখানে দেখি যে হাউ মেনি আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন অ্যাটম আয়ন ক্যান বি ডিটারমাইন্ড বাই ম্যাগনেটিউড অফ দ্য প্যারাম্যাগনেটিক অ্যাট্রাকশন, অর্থাৎ কতটুকু প্যারাম্যাগনেটিজম হচ্ছে সেটা ডিপেন্ড করে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে তার উপর। এক্সাম্পল দেখো মুখস্থ করতে হবে না ভাইয়া, এক্সাম্পল দেখো মুখস্থ করতে হবে না কিন্তু। তাহলে দেখো যে সব জায়গায় আনপেয়ার্ড ইলেকট্রন পাবো, টাইটানিয়াম 3+, ভ্যানাডিয়াম 3+, ক্রোমিয়াম 3+, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যারা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, তাহলে ট্রানজিশনের বাইরে কিন্তু কোনোটা আসবে না, ট্রানজিশনের বাইরে কিন্তু কোনোটা আসছে না। ফেরোম্যাগনেটিক এরা হলো স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয়, এবং একটা সময় দেখা যায় যে তোমার এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য আনপেয়ার্ড ইলেকট্রন তো আছেই, তাছাড়াও ফেরোম্যাগনেটিক হচ্ছে আমরা বলে থাকি নিজেরা একটা সময় কি করতে পারে, ম্যাগনেটাইজ করতে পারে। এটা তোমার পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স ক্যান বি ম্যাগনেটাইজড, ঠিক আছে? ম্যাগনেটাইজ তাদেরকে করতে পারবো যারা ফেরোম্যাগনেটিক। তাহলে কারা ম্যাগনেটাইজ করতে পারবে বলতো দেখি। আচ্ছা ফাইন, জিজ্ঞাসা করছো জিঙ্ক কি ডায়াম্যাগনেটিক প্রপার্টি শো করে, হ্যাঁ ভাইয়া জিঙ্ক ডায়াম্যাগনেটিক প্রপার্টি শো করে, ঠিক আছে? তাহলে ফেনিকো যারা হচ্ছে আয়রন নিকেল আর কোবাল্ট এরা হচ্ছে ম্যাগনেটাইজ হতে পারে কারণ এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আচ্ছা এভাবে পরীক্ষায় একটা কোশ্চেন দেয় সেটা হলো কি যে হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ প্যারাম্যাগনেটিজম, তাহলে ফেরোম্যাগনেটিজম ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ প্যারাম্যাগনেটিজম, ঠিক আছে? আচ্ছা এই যে দেখো যেটা রিপালশন করে তাদেরকে বলি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। তো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের এক্সাম্পল দাও দেখি, এক্সাম্পল দাও দুইটা করে এক্সাম্পল দাও, দুইটা করে এলিমেন্টের নাম বলো যারা ডায়াম্যাগনেটিক, দুইটা করে এলিমেন্টের নাম বলো ঝটপট, ঠিক আছে? ভেরি গুড। অর্থাৎ আমাদের এখানে গ্রুপ 1 গ্রুপ 2 যে মেটালগুলো আছে সেই মেটালগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে পরীক্ষায় আসার মতো অনেক প্রশ্ন বিশেষ করে এক্সাম্পল থেকে আসতে পারে, ডেফিনিশন থেকেও আসতে পারে। ডেফিনিশন দিয়ে বলতে পারে হুইচ ওয়ান ক্যান বি হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স অর হুইচ টাইপ অফ ম্যাগনেটিক সাবস্টেন্স ক্যান বি ম্যাগনেটাইজড এভাবে দিতে পারে, ঠিক আছে? তারপর বলতে পারে হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যাট্রাক্টেড বাই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হুইচ ওয়াজ নট অ্যাট্রাক্টেড বাই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এভাবে তোমার পরীক্ষা কোশ্চেন দিতে পারে আর কি। ওকে তাহলে বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ প্যারাম্যাগনেটিক, ঝটপট আমি কুইজটা দিচ্ছি অ্যানসার করে ফেলো, ঝটপট অ্যানসার করবে, সবার কারেক্ট অ্যানসার চাই। কোনটা প্যারাম্যাগনেটিক প্রপার্টিজ দেখায়, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? কয়েকজন ভুল করবে এটাই স্বাভাবিক, চলো আমরা অ্যানসার দেখে নিই। দেখো জিঙ্ক, মানে জিঙ্কের ক্ষেত্রে একটু আগে ফাইনাল কোশ্চেন অ্যানসার দিতে কিন্তু সবার সাথে কথা বলা হয়ে গেছে। জিঙ্ক তাহলে হচ্ছে ডায়াম্যাগনেটিক। কপার দেখো তো কপারের মধ্যে আমরা কি জানি, যেমন আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি নাই, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন আছে সো আমরা এটাকে বলতে পারি হচ্ছে প্যারাম্যাগনেটিক। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এদের কথা চিন্তা করো তো, এদের কথা চিন্তা করো, ক্যালসিয়ামের লাস্ট ইলেকট্রন কি থাকে 4s2, ম্যাগনেসিয়ামের লাস্ট ইলেকট্রন কি থাকে 3s2, তাহলে এই যে 3s2 এই 4s2 তাহলে এটা কি প্যারা হবে না ডায়া হবে, অফকোর্স ডায়া হবে। তাহলে প্যারা চাইছে, অপশন বি হচ্ছে অ্যানসার। আচ্ছা পরেরটা দেখি, ক্যাটালাইটিক প্রপার্টিজ অফ ট্রানজিশন এলিমেন্ট। তো ট্রানজিশন এলিমেন্টের আমরা ক্যাটালাইটিক প্রপার্টি জানি, সো এই ক্যাটালাইসিসটা তো আসলে এই চ্যাপ্টারের আলোচনা না, তবে যতটুকু একদম বেসিক জানতে হবে ততটুকু ভাইয়া বলে দিচ্ছি। সেটা হলো যে ক্যাটালাইসিসের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে ক্যাটালাইসিস বাই অ্যাবজর্পশন, একটা হলো ক্যাটালাইসিস বাই ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন, ঠিক আছে? এখন দেখো যে আমরা জানি যে যেটা হচ্ছে তোমার ডি ব্লক এলিমেন্ট থাকে, ডি ব্লক এলিমেন্ট থাকে, এই ডি ব্লকের মধ্যে তোমার হচ্ছে যাদের হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য ভ্যাকেন্ট ডি অরবিটাল কি করতে পারে, একটা কমপ্লেক্স আয়ন ফর্মেশন করতে পারে, তাই না? কমপ্লেক্স আয়ন ফর্মেশন করতে পারে, তাহলে কমপ্লেক্স আয়ন ফর্মেশন করার মাধ্যমে এটা হচ্ছে এটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম করে ক্যাটালাইসিস করতে পারে। আবার এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য এটা কি করতে পারে, অ্যাডসর্পশন করতে পারে। অ্যাডসর্পশন মানে বুঝছো, মানে বিশেষ করে এই অ্যাডসর্পশন ক্যাটালাইসিস টু অ্যাডসর্পশন এটা দেখা যায় হচ্ছে যেসব গ্যাসীয় রিঅ্যাকটেন্ট থাকে যাদেরকে আমরা গ্যাসিয়াস রিঅ্যাকটেন্ট, হ্যাঁ ওই গ্যাসিয়াস রিঅ্যাকটেন্টগুলো যখন রিঅ্যাকশন করে তখন আমরা ক্যাটালাইসিস হিসেবে যখন আমরা কোনো একটা মেটাল দিই ওই মেটাল কি করতে পারে, ওই গ্যাসিয়াস সাবস্টেন্সকে অ্যাডসর্পশন করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে অ্যাডসর্পশন দিয়ে হতে পারে, আবার এই যে কমপ্লেক্স আয়ন ফর্মেশন দিয়ে হতে পারে। দুইটা মেইন জিনিসটা কি, এই যে ভ্যাকেন্ট ডি অরবিটাল। এখন দেখো এস অরবিটাল ডি অরবিটাল এরা ভ্যাকেন্ট থাকে না, ভ্যাকেন্ট থাকে না দেখি কিন্তু আমরা এদের মানে এই ক্যাটালাইসিস অ্যাক্টিভিটি দেখতে পাই না, ওকে? কিন্তু ডি অরবিটালে আমরা এই কারণে ক্যাটালাইসিস অ্যাক্টিভিটি দেখতে পাই, ওকে?
তারপর দেখি আমরা এখানে ক্যাটালাইসিস অ্যাবজর্পশন আমি মাত্র যেটা বললাম তোমাদের সাথে যে গ্যাসিয়াস যে রিঅ্যাকট্যান্ট আছে এই যে গ্যাসিয়াস এখানে একটা আমরা কি দিছি মানে মেটাল দিছি আর কি। সো এটা আসলে স্টেপগুলো পড়ার দরকার নেই, তোমরা জাস্ট এইটুকু জেনে রাখো যে তোমার যখন গ্যাসিয়াস সাবস্টেন্স থাকবে, যখন গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট গ্যাসিয়াস প্রোডাক্ট যখন থাকবে তখন যদি আমরা এভাবে মেটাল ইউজ করি তখন হবে অ্যাবজর্পশন দিয়ে, হ্যাঁ মানে ক্যাটালাইসিস বা অ্যাবজর্পশন। স্পেসিফিক্যালি আমরা এই টাইপের ক্যাটালাইসিসকে বলে থাকি হচ্ছে হেটেরোজেনাস ক্যাটালাইসিস, ঠিক আছে। আর হোমোজেনাস ক্যাটালাইসিস কাকে বলবো, মানে যেখানে দেখবো আমরা যে তোমার রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের ফিজিক্যাল যে স্টেট ওই সেম ফিজিক্যাল স্টেটটা যদি ক্যাটালিস্টেরও থাকে ওটাকে বলি হোমোজেনাস। আর যদি এরকম হয় যে ক্যাটালিস্টের একটা স্টেট আর আমার রিঅ্যাকট্যান্টের প্রোডাক্টের আলাদা স্টেট, এদেরকে বলে থাকি আমরা হেটেরোজেনাস ক্যাটালাইসিস। ওকে আচ্ছা, এই যে দেখো হেবার্স প্রসেসে আমরা কোনটাকে ক্যাটালাইসিস হিসেবে ইউজ করি, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ ক্যাটালিস্ট ইন হেবার্স প্রসেস, নট পটেন্সিয়াল কোয়েফিসিয়েন্ট। এটা কত জায়গায় পাবা, কেমিস্ট্রিতে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে আছে, ইকোনমিক কেমিস্ট্রিতে আছে, এই থার্ড চ্যাপ্টারে আছে, আবার যখন ফোর্থ চ্যাপ্টার পড়বো এখানে তো আছেই, ঠিক আছে, সব জায়গায় আছে, অনেক জায়গায় আছে আয়রন পাউডার, তাই না? আচ্ছা, ক্যাটালিস্ট বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্মেশন। তো ইন্টারমিডিয়েট কম্পাউন্ড কেন ফর্মেশন করে, অ্যাক্টিভেশন এনার্জিকে ডিক্রিজ করার জন্য, জাস্ট এতটুকু আর কিছু দরকার নেই এখান থেকে। আচ্ছা, এরপর দেখি আমরা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। তো ভেরিয়েবল অক্সিডেশন স্টেটটা কেন দেখায়, ভেরিয়েবল অক্সিডেশন স্টেটটা দেখা হচ্ছে এই যে তাদের যে ডি অরবিটাল থাকে এই ডি অরবিটালের মধ্যে দেখা যায় যে ইলেকট্রনটা চেঞ্জ হতে পারে। কিভাবে চেঞ্জ হতে পারে একটু যদি খেয়াল করে দেখো, যেমন তুমি যদি এরকম চিন্তা করো ইলেকট্রনিক কনফিগারেশন চিন্তা করো, এরকম আছে, হ্যাঁ এরকম একটা ইলেকট্রনিক কনফিগারেশন আছে, ধরো এখানে একটা দুইটা তিনটা এরকম আছে। সো এটা যখন একটা স্টেটে যায় বা যখন এক্সাইটেড হয় তখন কিন্তু এটা এরকম হয়ে যেতে পারে, তাই না? এরকম হয়ে যেতে পারে। এই দুইটা মিলে একসাথে হলো, এটা আলাদা হলো। তখন দেখো এখানে যখন তার অক্সিডেশন স্টেট হিসেবে করা হবে এই কন্ডিশনে সেটা সেম অক্সিডেশন স্টেট থাকবে থাকবে না। এই কারণে আমরা দেখি যে ডি ব্লক এলিমেন্টের মধ্যে এই নিজেদের মধ্যে যেহেতু ইলেকট্রন মানে চেঞ্জ হতে পারে বা অরবিটাল চেঞ্জ করতে পারে, এই কারণে দেখবো আমরা যে তাদের তোমার ভেরিয়েবল অক্সিডেশন স্টেট থাকে। যেমন যদি আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখতে চাই, এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আর কি। যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখাচ্ছে ক্রোমিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এখানে 2+, ট্রাইক্লোরাইড এর ক্ষেত্রে 3+, তারপর পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এগুলোর ক্ষেত্রে 6+, হয়েছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো আবার 2+ থেকে শুরু করে +7 পর্যন্ত হয়েছে আর কি। আয়রনের ক্ষেত্রে দেখো 2 আছে 3 আছে। সো এই জিনিসটা এখান থেকে তো পড়বাই, এটা তো ভালো আছে হচ্ছে একটা ছকের মধ্যে পরে দেখাবো আর কি। এই যে এই ছকটার কথা বলছিলাম আর কি। সো এই ছকটা থেকে তোমার পড়া হলো, দেখো তুমি যে টাইটেনিয়ামের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো আমরা কতগুলো ইলেকট্রন পাবো, টাইটেনিয়ামের ক্ষেত্রে তুমি চিন্তা করো, টাইটেনিয়ামের কথা যদি চিন্তা করি আমরা একটু চিন্তা করো, টাইটেনিয়ামের কথা যদি দেখি টাইটেনিয়াম কত 22, তাই না 22। সো এই টাইটেনিয়াম 22 এর কথা যদি হিসাব করি আমরা তাহলে কিরকম হতে পারে দেখো তো, এই যে এরকম আর্গন হতে পারে, তারপর কত হয়, তারপর দেখো 4s2 হয়। আচ্ছা, এটা একটু বক্স করে লিখি সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে আর্গন হতে পারে, তারপর দেখো এই যে 4s2 হয়, হ্যাঁ এই যে 4s2 হয়, তারপর 3 তে কত হবে দেখো 1 2 3 4, হ্যাঁ এই যে একটা 5, হ্যাঁ 3 তে থাকবে হচ্ছে এরকম দুইটা। তাহলে যখন এটা নরমাল কন্ডিশনে থাকবে টাইটেনিয়ামটা দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য তার আমরা দেখব যে অক্সিডেশন স্টেট হবে হচ্ছে কত +2। আচ্ছা, এখন দেখো যে এই +2 থেকে কখনো কখনো কি হতে পারে যে এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা এখানে চলে আসতে পারে। তো যখন এই ইলেকট্রনটা এখানে চলে আসবে তখন তার আনপেয়ার্ড ইলেকট্রনগুলো কিরকম হবে, এরকম, হ্যাঁ এখানে একটা। তাহলে যেটা তখন +2 অক্সিডেশন স্টেটে ছিল তখন সেটা কোন স্টেটে চলে আসলো, +4 এ চলে আসলো। এই কারণে টাইটেনিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে লোয়েস্ট অক্সিডেশন স্টেট হচ্ছে +2 আর হচ্ছে আমাদের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট হচ্ছে +4, ঠিক আছে। তাহলে একইভাবে যেহেতু টাইটেনিয়ামের ক্ষেত্রে 4 পাবো তাহলে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কত পাবো, +5 পাবো, ক্রোমিয়ামের ক্ষেত্রে কত পাবো, +6 পাবো। কারণ এই জিনিসগুলো কার উপর ডিপেন্ড করতেছে, হাইয়েস্ট নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এরকম করে দেখা যাবে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কত পাবো আমরা, +7 পাবো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কত পাবো, +7 পাবো। তাহলে তোমাকে যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন দিতে পারে এখান থেকে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শোজ হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার, ঠিক আছে। তাহলে এই সবগুলো যদি থাকে অ্যানসার করবা হচ্ছে ম্যাঙ্গানিজ অ্যানসার করবা, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো তোমার অপশনে ম্যাঙ্গানিজ নাই, তোমাকে কোশ্চেন দিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শোজ হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, ঠিক আছে, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। তোমাকে অপশন দিল টাইটেনিয়াম, তোমাকে অপশন দিল আয়রন, তোমাকে অপশন দিল কোবাল্ট, তোমাকে অপশন দিল নিকেল। এদের মধ্যে হাইয়েস্ট কে দেখাবে বলো দেখি, এদের মধ্যে হাইয়েস্ট দেখাবে, ভেরি গুড, আয়রন দেখাবে হাইয়েস্ট, কারণ চাইনাদের কত হয়েছে +6 পর্যন্ত হয়েছে, তাই না? কিন্তু এই তোমার টাইটেনিয়ামের কত হয়েছে, +4 পর্যন্ত হয়েছে, কোবাল্টের +4 পর্যন্ত হয়েছে, নিকেলের +3 পর্যন্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এভাবে করে পড়বা যে কোনটা সবচেয়ে বেশি হতে পারে, কোনটা কম হতে পারে, কোনটা সর্বোচ্চ কত হতে পারে, এভাবে পরীক্ষা কোশ্চেন দিতে পারে, মানে এভাবে পরীক্ষা কোশ্চেন দিতে পারে। তো হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ফর ক্রোমিয়াম, কিভাবে অ্যানসার বলো দেখি, ক্রোমিয়ামের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কত হতে পারে, এই চার্ট অনুযায়ী কত হবে, 6 +6 হতে পারে আর কি, ঠিক আছে। সো তোমার পরীক্ষা কিন্তু যে কোনো ভাবে প্রশ্ন দিতে পারে, যে কোনো ভাবে উত্তর করতে হবে আর কি। দেখো কারোর কিন্তু +1 হয় না, কিন্তু কারোর কিন্তু +1 হয় আবার +2 হতে পারে আর কি। তাহলে এটা অ্যানসার করতে পারবো তো আশা করি নাকি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি আমরা ফর্মেশন অফ দ্য কালার কম্পাউন্ড। সো কালার কম্পাউন্ড যখন একটা মানে তোমার ফর্মেশন করবে বা করে ডি অরবিটাল, কেন করে তার পিছনে কারণ হলো একটা ইফেক্ট আছে, আমরা এটাকে কি বলি, ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট, ঠিক আছে, ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট। তো এই ক্রিস্টাল ফিল্ড ইফেক্টটা কিরকম হয় একটু যদি খেয়াল করে দেখো, আমরা নরমালি জানি যে এই যে আমাদের যে ডি অরবিটাল যেগুলো থাকে, হ্যাঁ নরমালি জানি আমরা ডি অরবিটাল যেগুলো থাকে, ডি অরবিটালটা তোমার হচ্ছে দুইটা এনার্জি স্টেট হতে পারে, হ্যাঁ দুইটা এনার্জি স্টেট হতে পারে। এরকম হতে পারে যে তাদের এনার্জি স্টেট অনুযায়ী, যেমন হতে পারে ডি জেড স্কয়ার, আর হয় ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আবার এরকম হতে পারে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড, আর হতে পারে ডি জেড এক্স, ঠিক আছে। এই যে পাঁচটা অরবিটাল আর কি, ওকে। এখন এদের মধ্যে দেখা যায় যে এনার্জির ডিফারেন্স আছে, মানে এনার্জি ডিফারেন্স আছে। এখন এই এনার্জি ডিফারেন্স হওয়ার জন্য একটা সেটকে বলা হয় T2G সেট, আরেকটা সেটকে বলা হয় ইজি সেট। এনার্জি ডিফারেন্স থাকার জন্য একটাকে বলা হয় T2G সেট, আরেকটাকে বলা হয় ইজি সেট। এখন কোনটাকে ইজি বলবো, কোনটাকে ইজি বলবো, কোনটাকে T2G বলবো, এটা নিয়ে তোমাদের মনে অনেক কনফিউশন থাকে। কোনো কনফিউশন নাই, দেখো আমি সহজে বলে দিচ্ছি। দেখো ইজি এখানে কয়টা অক্ষর লিখছি, দুইটা অক্ষর, তাহলে যেই দুইটা স্কয়ার যুক্ত, হ্যাঁ তাহলে তাদেরকে পাবো হচ্ছে ইজি, ওকে। আবার দেখো যদি বলি T2G কয়টা অক্ষর লিখছি, তিনটা অক্ষর লিখছি, তাহলে এই যে দেখো এই তিনটাকে বলবো হচ্ছে T2G। তাহলে T2G তে তিনটা অক্ষর, অরবিটাল তিনটা, ইজি তে দুইটা অক্ষর, অরবিটাল দুইটা। এভাবে কিন্তু পরীক্ষা প্রশ্ন দিতে পারে হুইচ ওয়ান ইজ দ্য অরবিটাল অফ ইজি এনার্জি স্টেট, হুইচ ওয়ান ইজ অরবিটাল অফ T2G এনার্জি স্টেট, এভাবে তোমার পরীক্ষা কিন্তু প্রশ্ন দিতে পারে। যেহেতু এদের মধ্যে এনার্জি ডিফারেন্স আছে এই কারণে দেখা যায় কি মানে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি যেতে পারে, হায়ার থেকে আবার লোয়ারে আসতে পারে। যখন লোয়ার থেকে হায়ারে যায় তখন এনার্জি অ্যাবজর্ব করে নেয়, আবার যখন হায়ার থেকে লোয়ারে আসে তখন এনার্জি কি করে, এটা হচ্ছে তোমার বলা হয় থাকে ট্রান্সমিট করতে পারে অথবা রেডিয়েট করতে পারে এনার্জি। এটা রেডিয়েট করে এনার্জি কোন ফর্মে, অ্যাজ দ্য ফর্ম অফ লাইট। এই কারণে কালার কম্পাউন্ড দেখা যায় আর কি। তো তোমার পরীক্ষা আসার মতো প্রশ্ন এখান থেকে এই যে কোনগুলা টিজি মানে ইজি আর কোনগুলা T2G, এগুলা থেকে তোমার পরীক্ষা প্রশ্ন হতে পারে এবং কোনটা কি কালার দেয় এই থেকে তোমার পরীক্ষা প্রশ্ন হতে পারে আর কি। এখন তোমাদের আগামীকালে পড়াশোনা করার জন্য এই চারটা তোমাদেরকে প্যারা দেওয়ার জন্য যথেষ্ট, হ্যাঁ এই চারটা পড়তে হবে, কোনটা কি কালার দেখায় এই চারটা পড়তে হবে, কোনটা কি কালার দেখায়, ঠিক আছে। এই যে দেখো গ্রিন কালার দেখায়, গ্রিন কালার দেখায়, দেখো যে আয়রন, হ্যাঁ নিকেল, তারপর হচ্ছে ভ্যানাডিয়াম 3+, এটা হচ্ছে দেখায় কি গ্রিন, ওকে। তারপর দেখো ব্লু কালার দেখায় এই যে কপার 2+, ভ্যানাডিয়াম 4+, এটা দেখা হচ্ছে কপার। আর কালারলেস কালার দেখো যারা ট্রানজিশন না শুধুমাত্র ডি ব্লক তারা হচ্ছে কালারলেস, এটা সবচেয়ে সহজ, এটাই সবচেয়ে সহজ, এটা হলো কি কালারলেস। আচ্ছা, পরীক্ষা কিন্তু এভাবে কোশ্চেন দেয় হুইচ ওয়ান ক্যান প্রোডিউস কালার কম্পাউন্ড, হুইচ ক্যান নট প্রোডিউস কালার কম্পাউন্ড, ঠিক আছে। এভাবে কিন্তু তোমার পরীক্ষা কোশ্চেন দেয়। আবার এই যে ডি ব্লক এলিমেন্টের যে পাঁচটা প্রপার্টিজ পড়ি আমরা, এগুলোকে ভেঙে ভেঙে পরীক্ষা কোশ্চেন দেয় আর কি, যে হুইচ ওয়ান ক্যান অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট, ওকে। তারপর হচ্ছে এভাবে পরীক্ষা কোশ্চেন দেয় হুইচ ওয়ান ক্যান শো প্যারাম্যাগনেটিজম, যে কোনটা দিতে পারে। আলটিমেটলি চাচ্ছে কি তোমার ওই ডি ব্লক এলিমেন্ট বা ট্রানজিশন এলিমেন্ট, সেটা অ্যান্সারটা বের করতে চাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো Fe3+, এটা হচ্ছে লাইট ব্রাউন অথবা ইয়েলো হয়। তারপর দেখো ম্যাঙ্গানিজ 3+, এটা ভায়োলেট হয়, ক্রোমিয়াম 3+, এটা ভায়োলেট হয়, টাইটেনিয়াম 3+, এটা পার্পল বা ভায়োলেট হতে পারে আর কি, ওকে। এখন ভাইয়া এটা কি মনে রাখার জন্য কোনো টেকনিক আছে কিনা, হ্যাঁ টেকনিক একটা আছে। কিরকম টেকনিক, তবে একটু মানে গল্প আকারে মনে রাখা যায় আর কি। যেমন মনে করো যে আমরা এরকম কথা বলতে পারি যে আমি তাই করি মন যা চায়। মনে করো একটা মানুষ সে তাই করে তার মন যা চায়। এখন দেখো এই যে তাই করি মন কি চাচ্ছে, মন চাচ্ছে বেগুনি খাওয়ার জন্য, তাহলে আমি এদেরকে বললাম হচ্ছে বেগুনি। তাহলে এই দেখো বেগুনি ইংলিশ হচ্ছে পার্পল, ভায়োলেট, তাহলে তাই করি মন, ঠিক আছে। অর্থাৎ তাই করি মন যা চায়, মন কি চাচ্ছে বেগুনি খাওয়ার জন্য চাচ্ছে। এখন এই বেগুনি খাওয়ার জন্য সে এখন কি করতেছে, জাস্ট একটু মানে আমরা পড়াটাকে সহজ করার জন্য একটু কাহিনী করে মনে রাখতেছি, নাহলে তোমাদের মনে রাখা কঠিন হবে আর কি। এখন ফেনী নামের একটা জায়গা আছে আমরা জানি, তাই না। এখন এখানে অনেক ভ্যান চলে, তাহলে ভ্যানে করে ফেনীতে গেছে, যখন ভ্যানে করে ফেনীতে গেছে দেখে আশেপাশে সবকিছু অনেক সবুজ, তাহলে এই যে ফেনীতে ফেনীর ভ্যান হচ্ছে কিরকম হয়, সবুজ হয়, ঠিক আছে। তাহলে এটা হবে কি গ্রিন। আচ্ছা, এখন এত সবুজ দেখে যেই মানুষটা ফেনীতে ভ্যানে করে ঘুরতেছিল তার মনে হচ্ছে কবি ভাব জেগে উঠছে। কবিদের কালার কি জানো তোমরা, কবিদের কালার হচ্ছে নীল, তাহলে এই যে দেখো কবি এদের কালার কেমন হবে, নীল হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই জায়গাটাতে যে কমন, হ্যাঁ এখন পরে দেখলো যে কবির মন যখন কবিত্ব জেগে উঠছে তখন দেখলো যে একটা কালার খুব
খুব কমন। কোন কালারটা কমন? পিঙ্ক কালার কমন। কমন কিভাবে মনে রাখছি? CO মানে কোবাল্ট, Mn মানে হলো ম্যাঙ্গানিজ। সো আমি এভাবে মনে রাখার ট্রাই করতাম। তুমি যে কোনোভাবে মনে রাখতে পারো। অনেকে আছে এমনি করে মনে রাখতে পারে। ভেরি গুড। আমার এমনি মনে থাকতো না দেখে আমি এরকম কাহিনী দিয়ে মনে রাখতাম। ঠিক আছে? আচ্ছা। একজন জিজ্ঞাসা করছে অক্সিডেশন নাম্বারের টেবিল থেকে কি কোশ্চেন আসে? হ্যাঁ, বললাম তো আসতে পারে। কয়েক টাইপের কোশ্চেন বলছি কিন্তু, হ্যাঁ? এগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা। তারপর এগুলো পড়া শেষ। প্রপার্টিজ অফ ট্রানজিশন মেটাল ক্রিস্টাল ফিল্ড থিওরি মোটামুটি পড়ে ফেলছি আমরা, হ্যাঁ? ক্রিস্টাল ফিল্ড থিওরিটা জাস্ট নামটা মনে রাখবা। যেটার মধ্যে এনার্জি ডিফারেন্স দেখা যায়। এনার্জি ডিফারেন্স যখন দেখা যায় তখন অরবিটাল স্টেটটাকে বলা হয় নন ডিজেনারেট কন্ডিশন। ডিজেনারেট মানে হচ্ছে এর কাছাকাছি এনার্জি আছে। আচ্ছা। তারপর দেখো আমরা এখানে বাকিটা কি দেখতে পাচ্ছি যে এই যে কারা T2G কারা EG ওই কথাবার্তাগুলোকে এখানে বলছে এবং এই জায়গাতে একটা কমপ্লিমেন্টারি কালার দেখানোর জন্য আমরা একটা বক্স নিয়ে আসছি আর কি। তো এটা থেকে কি বলবো? এই যে দেখো বেগুনি কমপ্লিমেন্টারি হচ্ছে সবুজ কালার, ঠিক আছে? লালের কমপ্লিমেন্টারি হচ্ছে আসমানী কালার, কমলার কমপ্লিমেন্টারি হচ্ছে নীল কালার। জাস্ট কমপ্লিমেন্টারি কালারটা দেখে রাখো। দেখো তাহলে বে নি আ সহ কলা হটা নাই কেন বলো দেখি? হ নাই কেন? মানে হলুদ নাই কেন? হলুদ হচ্ছে মিডল রে, ঠিক আছে? এটা মিডল রে। সো এটাতে আমরা ওরকম কিছু পাবো না আরকি। ঠিক আছে? তাহলে এদের এই কমপ্লিমেন্টারি কালারটা জাস্ট একটু দেখে রাখতে পারো। পরীক্ষার আসার সম্ভাবনা কম, জাস্ট এমনিতে একটু দেখে রাখবা আরকি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস পরীক্ষায় লাগে সেটা হলো লিগ্যান্ড। লিগ্যান্ড হচ্ছে কি? মানে আমরা বলি যে যেটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে এবং এটা যখন একটা কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করে তাদেরকে বলে থাকি হচ্ছে আমরা একটা লিগ্যান্ড। সো এই লিগ্যান্ড হতে পারে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, হতে পারে হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কারা? অ্যামোনিয়া সায়ানাইড, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এরা কি করতে পারে? এরা লার্জার স্প্লিটিং এনার্জি অর্থাৎ এনার্জি যে ডিফারেন্সটা হয় এটা অনেক বেশি হতে পারে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দিয়ে। ওকে? আর উইক ফিল্ড লিগ্যান্ড কি আছে? যেমন হাইড্রোক্সাইড আছে আর হচ্ছে ওয়াটার আছে। এরা হচ্ছে স্মলার স্প্লিটিং এনার্জি, মানে এদের যদি এনার্জি স্প্লিট হয় সেটা স্মল অ্যামাউন্টে হয় আর কি, হ্যাঁ? তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এগুলো পরীক্ষার জন্য একটু লাগবে আর কি। তাহলে এই যে দেখো যে নরমাল ডিজেনারেট কন্ডিশনে আছে, ডিজেনারেট কন্ডিশনে আছে হচ্ছে এরকম ডিজেনারেট কন্ডিশনে আছে। এটাকে যখন নন ডিজেনারেট হবে তখন এই যে দেখো এনার্জি ডিফারেন্স হইছে। তো যখন এনার্জি ডিফারেন্স হয় তখন দেখা যায় যে ইলেকট্রন কি করতে পারে? এদের মধ্যে রিঅ্যারেঞ্জিং হতে পারে। ইলেকট্রন যখন রিঅ্যারেঞ্জিং হয় তখন লোয়ার এনার্জি সেল থেকে হাই এনার্জি সেলে যাওয়ার জন্য ইলেকট্রন কি করতে পারে? এনার্জি অ্যাবজর্ব করতে পারে। আর হাই থেকে লোয়ার আসার জন্য এনার্জি কি করতে পারে? রেডিয়েট করতে পারে আর কি। ওকে? এখান থেকে তোমার পরীক্ষার প্রশ্ন হলো এই যে ইজি কারা, হ্যাঁ? এবং তোমার পরীক্ষা এখান থেকে প্রশ্ন হলো T2G কারা। করে নিয়েছি আমরা, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো করে নিয়েছি আর কি। আচ্ছা, তারপর দেখো যে প্রাইম গ্রিন কালার ইজ অ্যাবজর্বড দ্য সলিউশন অফ দ্য ট্রানজিশন মেটাল বিকাম পার্পল। ওই যে আমি যেটা একটু তোমাদেরকে দেখালাম যে কমপ্লিমেন্টারি কালারটা হয় অর্থাৎ একটা আরেকটার অপোজিট। এই যে এখানে আমরা একটা করছি না যে আমরা যেটাকে পার্পল বললাম, পার্পলের অপোজিট কি আছে দেখো গ্রিন। তো মানে কমলা অরেঞ্জের অপোজিট কি আছে দেখো? অরেঞ্জের অপোজিট আছে হচ্ছে আমাদের এখানটাতে ইন্ডিগো, নীল হলো ইন্ডিগো আর আসমানি হলো ব্লু, তাহলে ব্লুর অপোজিট কি আছে? রেড আছে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে, রিডিং দিতে পারো এখানে, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। তাহলে এটা অ্যানসার করো, মাত্র করেছি, ঝটপট অ্যানসার করে ফেলো। কুইজ 3 কোনটা? ইজি এনার্জি লেভেল, ইজি এনার্জি লেভেল কোনটা? ভেরি গুড, সবাই কারেক্ট অ্যানসার দিচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে, পড়ে শেষ। মোটামুটি সবাই কারেক্ট অ্যানসার দিচ্ছে, দুই একজন হয়তো ভুল করছে। ইজি এনার্জি লেভেল কটা থাকবে? স্কয়ার ওয়ালাগুলো থাকবে, দুইটা যেহেতু স্কয়ার ওয়ালা অর্থাৎ z স্কয়ার এবং x স্কয়ার মাইনাস y স্কয়ার এরা হবে আর কি। ওকে? আচ্ছা, তারপর দেখি নতুন একটা টপিক আসছে, সেটা হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হলো কমপ্লেক্স আয়ন ফর্মেশন করা। এন্ড কমপ্লেক্স আয়ন কিভাবে ফর্মেশন হয়? কমপ্লেক্স আয়ন ফর্মেশন হয় হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড যেটা আছে, এই কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড ফর্মেশনের মাধ্যমে। এখন এই কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড যখন ফর্মেশন করে তখন তার একটা নাম্বার প্রয়োজন হয়, সেই নাম্বারটাকে বলা হয় কোঅর্ডিনেট নাম্বার। এই যতগুলো কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করবে তার কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে কত? যেমন আয়রনের কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে 6, আয়রনের কোঅর্ডিনেট নাম্বার কত? 6 আর কপারের জন্য কত হয়? 4। এগুলাই পরীক্ষার কোশ্চেন। হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট, হুইচ ওয়ান ইজ দ্য কোঅর্ডিনেট নাম্বার ফর কপার, হুইচ ওয়ান ইজ দ্য কোঅর্ডিনেট নাম্বার ফর আয়রন, এগুলাই পরীক্ষার কোশ্চেন। আরেকটা মনে রাখতে পারো সিলভার, সিলভারের জন্য কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে 2, ঠিক আছে? সামনে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো এই যখন কমপ্লেক্স আয়নগুলো ফর্ম হয়, কমপ্লেক্স আয়ন ফর্ম হলে তার একটা হাইব্রিডাইজেশন হতে পারে। দেখো হাইব্রিডাইজেশন কিন্তু আমাদের আজকে পড়া না, যেহেতু হাইব্রিডাইজেশন আজকে পড়া না, এই কারণে আমরা হাইব্রিডাইজেশন ডিটেইলস আলোচনা আজকে করব না। হাইব্রিডাইজেশন আমাদের পরবর্তী লেকচার অর্থাৎ C3 তে আলোচনা আছে, হ্যাঁ? আমরা C3 তে ইনশাআল্লাহ হাইব্রিডাইজেশন ডিটেইলস আলোচনা করব। তবে এখান থেকে তোমাদের জাস্ট বইয়ে যে পড়াগুলো আছে এগুলো একটু পড়ে নিতে হবে। যেমন দেখো আমরা এখানটাতে যেটা হলো যে টেট্রামিনো কিউপিক আয়ন যেটা আছে, এখানে আমরা কোন ধরনের হাইব্রিডাইজেশন পাই? sp2d হাইব্রিডাইজেশন পাই। সো এই হাইব্রিডাইজেশনে এটা শেপটা কেমন হয়? প্লেন স্কয়ার শেপ হয়, ঠিক আছে? প্লেন স্কয়ার শেপ হয়। তারপর দেখো একটা অক্টাহেড্রাল শেপ হতে পারে, d2sp3, d2sp3 এটা অক্টাহেড্রাল শেপ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো জাস্ট একটু পরীক্ষা এমসিকিউ কোশ্চেনের জন্য করব আর কি। আচ্ছা, কমপ্লেক্স আয়ন কিভাবে ফর্মেশন হয় বলে ফেলছি যে কোঅর্ডিনেটেড মেটাল লিগ্যান্ড আয়ন, এটাকে আমরা কি বলতে পারি? একটা কমপ্লেক্স আয়ন বলতে পারি। অর্থাৎ এই লিগ্যান্ডগুলো এখানে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করবে। এখন দেখো লিগ্যান্ড কি হতে পারে? কিছু আছে হচ্ছে তোমার নিউট্রাল মলিকিউল, কিছু আছে হচ্ছে নেগেটিভ আয়ন। নিউট্রাল মলিকিউল কারা আছে? যেমন আছে অ্যামোনিয়া, যেমন আছে হচ্ছে ওয়াটার, এগুলো তো নিউট্রাল স্টেটে আছে, কোনো ক্যাটায়ন আয়ন স্টেটে নাই। এই কারণে এটাকে বলতেছি আমরা নিউট্রাল মলিকিউল কমন লিগ্যান্ড হিসেবে আছে। আবার দেখো কিছু নেগেটিভ আয়ন আছে, যেমন দেখো ক্লোরাইড আয়ন লিগ্যান্ড হতে পারে, সায়ানাইড আয়ন একটা লিগ্যান্ড হতে পারে, ঠিক আছে? তো এগুলো তোমার পরীক্ষায় কিন্তু কোশ্চেন হতে পারে, হুইচ ওয়ান ইজ নিউট্রাল লিগ্যান্ড, হুইচ ওয়ান ইজ নেগেটিভ লিগ্যান্ড, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর কি। ওকে? আচ্ছা, তাহলে এখানটাতে দেখো এই যে যখন একটা মানে তোমার কমপ্লেক্স ফর্মেশন করতেছে তখন যে কপারের মধ্যে যখন দেখবা যে এটা যখন তোমার কমপ্লেক্স স্টেটে আছে বা হাইব্রিডাইজড স্টেটে যখন আছে তখন দেখা যায় যে এই 4s এর মানে 4s অরবিটালটা ভ্যাকেন্ট হয়ে যায়, তার সাথে 4p এর দুইটা অরবিটাল ভ্যাকেন্ট হয়, 4d এর একটা অরবিটাল ভ্যাকেন্ট হয়, ঠিক আছে? ওই ভ্যাকেন্ট অরবিটালগুলোতে হচ্ছে এই যে আমাদের অ্যামোনিয়া লিগ্যান্ড দিয়ে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করেছে, ঠিক আছে? একইভাবে এখানে সায়ানাইড দিয়ে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন হয়েছে। আলটিমেটলি এদের স্ট্রাকচারগুলো এখানে দেখাইছে। তো বেসিক্যালি এখান থেকে প্রশ্ন আসার মতো কিছু নাই, হ্যাঁ? তোমরা এটা অ্যানসার করে ফেলো, বল দিচ্ছি না, এমনিতে টিচার ইনবক্স অ্যানসার করো ঝটপট, ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন। নিউট্রাল লিগ্যান্ড কোনটা? যেটা নিউট্রাল আছে কার্বন মনোক্সাইড, এটা নিউট্রাল লিগ্যান্ড, বাকি সবগুলো তো নেগেটিভ, তাই না? বাকি সবগুলো কি আছে? নেগেটিভ স্টেটে আছে। তো যারা নেগেটিভ স্টেটে আছে তারা হলো কি? নেগেটিভ লিগ্যান্ড, আর যারা আমাদের তোমার কোনো চার্জ স্টেটে নাই তারা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। ওকে? আর এই জায়গাটা অ্যাকচুয়ালি এটা আমাদের হাইব্রিডাইজেশনের মধ্যে পড়া। তবে কমপ্লেক্স আয়নের হাইব্রিডাইজেশন আমরা হাইব্রিডাইজেশন আলোচনা করব। তবে একটা কথা তোমাদের সাথে আমরা শেয়ার করি, সেটা হলো কি? দেখো আমরা যখন এই যে হাইব্রিডাইজেশন যখন আমরা ডিটারমিনেশন করি, হ্যাঁ? যখন ডিটারমিনেশন হাইব্রিডাইজেশন করি তখন আমরা ক্যালকুলেট করি না এরকম ভাবে, হ্যাঁ? এটা কথা তোমাদের মনে আছে কিনা? হাফ v প্লাস m মাইনাস c প্লাস a, মনে আছে না? এটা দিয়ে আমরা কার ভ্যালু বের করি? এটা দিয়ে আমরা একটা ভ্যালু বের করি, ঠিক আছে? এটা দিয়ে একটা ভ্যালু বের করি। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা হাইব্রিডাইজড অরবিটালের নাম্বার বের করি। হাইব্রিডাইজড অরবিটালের নাম্বারটা বের করি। এখন যখন আমাদের একটা কমপ্লেক্স আয়নের হাইব্রিডাইজেশন ডিটারমিনেশন করতে হবে তখন এই হাইব্রিডাইজড অরবিটালের নাম্বারটা হবে হচ্ছে তার কোঅর্ডিনেট নাম্বারের সমান, ঠিক আছে? কোঅর্ডিনেট নাম্বারের সমান, ঠিক আছে? তাহলে এখন দেখো যে কোঅর্ডিনেট নাম্বার যত থাকবে তার হাইব্রিডাইজেশনের তোমার হচ্ছে এই ডি অরবিটাল হাইব্রিডাইজেশন কতগুলো হাইব্রিডাইজড অরবিটাল সেটা হচ্ছে এই নাম্বারের সমান হবে। এখন তাহলে তোমরা একটু বলো দেখি যে এই যে আমরা যখন আয়রনের ক্ষেত্রে দেখতে পেলাম আয়রন পেন্টা কার্বামিনো আয়রন আর কি, হ্যাঁ? মানে এখানে কার্বন মনোক্সাইড আছে 5টা আর এখানে আয়রনের সাথে একটা কমপ্লেক্স কম্পাউন্ড আছে। তো এই কম্পাউন্ডের ক্ষেত্রে আয়রনের আমরা কোঅর্ডিনেট নাম্বার কত ইউজ করেছি? 5। এটা বের করা খুব ইজি, হ্যাঁ? কিভাবে বের করা যায়? যতগুলা কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন হয়েছে কোঅর্ডিনেট নাম্বার কত হবে? তাহলে 5। যদি 5 হয়ে থাকে তাহলে হাইব্রিডাইজড অরবিটালের নাম্বার কত হবে? 5টাই হবে। তাহলে 5টা যদি হয় তাহলে দেখো এটা কি হচ্ছে DsP3, তাহলে এটা হচ্ছে DsP3 হয়েছে। ওকে? আচ্ছা, পরেরটা দেখো যে এখানে দেখো ক্রোমিয়ামের সাথে কয়টা হাইব্রিড মানে লিগ্যান্ড আছে? 6টা লিগ্যান্ড আছে। তাহলে এটাতে হাইব্রিডাইজড অরবিটাল কয়টা হবে? 6টা হবে। D2 এর 2টা, এখানে 4টা, তাহলে কত হয়ে গেল? 6টা হয়ে গেল, ঠিক আছে? সেভাবে কিন্তু আমরা ইজিলি যেকোনো একটা কমপ্লেক্স আয়নের হাইব্রিডাইজেশন ডিটারমিনেশন করতে পারি। যেমন দেখো এই যে তোমার হচ্ছে হেক্সাসায়ানোফেরেট, হ্যাঁ? এদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে তোমার 6, হ্যাঁ? 6 মানে হচ্ছে এর কোঅর্ডিনেট নাম্বার 6। এই কারণে হাইব্রিডাইজড ডি অরবিটালের নাম্বার হবে কত? 6। 6 যদি হয়ে থাকে D2sp3 হবে আর কি। ওকে? আচ্ছা, এবং এখানটাতে আরেকটা জিনিস দেখানো আছে সেটা হলো কি? খেয়াল করে দেখো যেখানে যেখানে তুমি তোমার যেখানে তুমি আনপেয়ার ইলেকট্রন বেশি পাচ্ছ তাদের ম্যাগনেটিজমটা কিন্তু বেশি হয়। যেমন এই স্টেটটাতে দেখো আনপেয়ার ইলেকট্রন বেশি আছে, 3টা আছে, সো এটা প্যারাম্যাগনেটিক। এখানে দেখো কোনো আনপেয়ার ইলেকট্রন নাই, সো এটা ডায়াম্যাগনেটিক। এখানে দেখো আনপেয়ার ইলেকট্রন একটা আছে, উইকলি ম্যাগনেটিক। এখানে অনেকগুলো আছে প্যারাম্যাগনেটিক, 2টা আছে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? মানে এটা এভাবে বোঝা যায় যে 2 বা 2 এর বেশি থাকলে প্যারাম্যাগনেটিক হয়, আর যদি একটা থাকে উইকলি ম্যাগনেটিক হয়, না থাকলে ডায়াম্যাগনেটিক হয়। যেমন দেখো এটা D10 আছে প্যারাম্যাগনেটিক, D10 আছে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? এখানে দেখো 2টা আছে প্যারাম্যাগনেটিক, উইক ম্যাগনেটিক কখন ছিল? যখন শুধু একটা ছিল আর কি। তাহলে কথাটা ধরতে পারছো তো? তাহলে যখন
যখন পরীক্ষায় প্রশ্ন আসবে আমার বইটা যেন পড়া থাকে। তো আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের সময় বই পড়াটাকে ইজি করে নেওয়া। ক্লাস থেকে বই পড়াটাকে ইজি করে নেওয়ার জন্য যতটুকু কনসেপ্ট দরকার ততটুকু আমরা পড়ি আরকি। এটা জাস্ট আমাদের জন্য নাইস টু নো রইলো। তোমরা সবকিছু যখন শেষ করতে পারবা তখন প্রেসিপিটেশনের কালারগুলো পড়বা আরকি। ঠিক আছে? কিন্তু এর আগে যে কালার আইনগুলো পড়াইছি ওগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যখন তুমি পারবা এখান থেকে বাকিটা দেখবা আরকি। ঠিক আছে? ওকে। এই যে দেখো নিকেল গ্রিন একটু আগে পড়ছিলাম আমরা। ফেনির ভ্যান হচ্ছে কি গ্রিন হয়। ঠিক আছে? আচ্ছা। তারপরে কপারের জন্য হচ্ছে লাইট ব্লু মানে আগে যা পড়ছো এখানে মিলতেছে কিনা দেখবা। ওকে? আচ্ছা। এখানে দুইটা এমসিকিউ আছে খুব ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ। অ্যানসার করো তো 3.11 এর অ্যানসার কি হবে? 3.11 এর অ্যানসার কি হবে? আচ্ছা ফাহিমের তোমার কোশ্চেন যে D2 SP3 আর SP3 D2 কি একই জিনিস না ভাইয়া? দুটো ভিন্ন জিনিস। আমরা এটা কতগুলো আগামী ক্লাসে পড়ব ইনশাআল্লাহ। হ্যাঁ? আগামী ক্লাস বলতে হচ্ছে যখন C3 লেকচার হবে তখন পড়ব। এই লেকচারে ওগুলো বলতে গেলে আমরা একটু ট্র্যাক হারাই ফেলব আরকি। তাহলে একটু দেখি আমরা যে অড নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে কোন সিকোয়েন্সটা কারেক্ট। এখন তুমি চিন্তা করো এখানে তোমাকে তিনটা আয়ন দিছে। কি কি আয়ন দিছে তোমার? তোমার একটা আয়ন দিছে হচ্ছে Mn2+, একটা আয়ন দিছে হচ্ছে iron2+, একটা আয়ন দিছে হচ্ছে Cr3+। ঠিক আছে? এখন দেখি আমরা যে এই আয়নদের জন্য কয়টা করে আমরা অড নাম্বার ইলেকট্রন পাবো আরকি। ঠিক আছে? ওকে চলো আমরা একটু ইলেকট্রনিক কনফিগারেশন দেখা ট্রাই করি। ম্যাঙ্গানিজ এটার আমাদের অ্যাটমিক নাম্বার কত হবে? ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার কত হয়? বলো দেখি ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার কত হয়? ক্রোমিয়ামের কত, আয়রনের কত, ম্যাঙ্গানিজের কত? ঝটপট বলো। ক্রোমিয়ামের কত, আয়রনের কত, ম্যাঙ্গানিজের কত? ঝটপট বলে ফেলো। আমরা জানি তাই না? ক্রোমিয়ামের কত হয়? 24, আয়রনের কত হয়? 25, ম্যাঙ্গানিজের কত হয়? 26 এরকম হয় তাই না? আচ্ছা 24, 25, 26 এখন চলো আমরা একটু ক্যালকুলেট করি। তো এই 24 এর জন্য আমার ইলেকট্রনিক কনফিগারেশন হবে হচ্ছে এই যে আর্গনের পরে হবে হচ্ছে 4s2 তারপরে হবে হচ্ছে কত 3d 3d তে কত থাকবে 3d তে থাকবে হচ্ছে 4 কিন্তু এটা যেহেতু আমাদের একটু মানে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন এই কারণে এটার জন্য 4s1 থাকে আর হচ্ছে 3d আচ্ছা বক্স করে লিখি সুবিধা হবে হ্যাঁ তাহলে 4s1 থাকবে আর 3d তে 5 থাকবে 1 2 3 4 5 কিন্তু আমি আয়নের চাই যদি আয়নের চাই তাহলে আমার কয়টা ইলেকট্রন চলে যাবে তিনটা ইলেকট্রন চলে যাবে প্রথমে যাবে এটা তারপর যাবে এটা তারপর যাবে এটা তাহলে আমার কপার 3 প্লাসে কতগুলো অড নাম্বার ইলেকট্রন আছে তিনটা অড নাম্বার ইলেকট্রন আছে সো একই ভাবে যদি আমি বাকি একটা বের করি আয়রনটা যদি বের করি আয়রনের জন্য 4s এ দুইটাই থাকে একটা থাকে দুইটা থাকে আর আমাদের এখানটাতে 1 2 3 4 5 তাহলে এখানে কয়টা থাকবে দেখো 20 পর্যন্ত হচ্ছে এই 4s2 তারপরে আরো 5টা আছে তাই না তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম হবে ওকে একটা দুইটা তিনটা চারটা আচ্ছা ওটা লিখছি আয়রন তো 26 হবে আয়রন 26 হবে ওকে ম্যাঙ্গানিজ হচ্ছে 25 হবে ম্যাঙ্গানিজ 25 হবে আয়রন 26 হবে তাহলে এখানে 6টা হলো তাহলে আয়রনের জন্য অড নাম্বার ইলেকট্রন কয়টা হলো অড নাম্বার ইলেকট্রন হচ্ছে কত চারটা হইছে এই দেখো চারটা অড নাম্বার ইলেকট্রন পাইছি আর কি কিভাবে পেলাম চারটা অড নাম্বার ইলেকট্রন কারণ যখন 2 প্লাস করছে তখন এই দুইটা ইলেকট্রন চলে গেছে কারণ যখন কোন একটা আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন দেখব আমরা একটা আয়নের জন্য আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রনটা এসকেপ হবে আর কি ওকে আচ্ছা ম্যাঙ্গানিজের জন্য কত হবে ম্যাঙ্গানিজের জন্য হচ্ছে আমরা এখানে বলবো 25 25 ঠিক আছে 25 যদি হয়ে থাকে ইলেকট্রনিক কনফিগারেশন দেখো তোমার এখানে 4s2 এর সাথে 1 2 3 4 5 তাহলে 1 2 3 4 5 ঠিক আছে তাহলে 2 প্লাস যেহেতু হইছে দুইটা ইলেকট্রন চলে গেছে দুইটা ইলেকট্রন চলে গেছে এই যে 4s এর যে দুইটা আছে 4s এর দুইটা চলে গেছে তোমার এখানে অড নাম্বার ইলেকট্রন পাচ্ছ পাঁচটা অড নাম্বার ইলেকট্রন তাহলে অড নাম্বার ইলেকট্রন সবচেয়ে বেশি কোথায় আছে ম্যাঙ্গানিজ তারপর আয়রন তারপর ক্রোমিয়াম সেটা অপশন এতে আছে আর কি ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনটা অ্যানসার করো পরের কোশ্চেনটা অ্যানসার করো ঝটপট বলছে অক্টেট সেট এক্সপান্ড করতে পারে কার অক্টেট সেট এক্সপান্ড করতে পারে কার যে দুইটার ক্ষেত্রে আমরা তোমার ডি অরবিটাল পাবো তাদের ক্ষেত্রে অক্টেট সেট এক্সপানশন পসিবল হ্যাঁ আর অক্টেট সেট এক্সপানশনের জন্য আমরা কি রুলস শিখেছিলাম আমরা শিখেছিলাম এরকম রুলস যে ভ্যালেন্স শেলে যে কয়টা ইলেকট্রন থাকে এটার সাথে তার বন্ডটাকে ক্যালকুলেট করি বন্ডটাকে যোগ করি আর কি হ্যাঁ যোগ করার পর যে ভ্যালুটা আসে ওই ভ্যালুটা যদি মোর দেন 8 হয় তাহলে সেটা অক্টেট এক্সপানশন আর যদি লেস দেন 8 হয় তাহলে সেটা অক্টেট কন্ট্রাকশন হয় আর কি ঠিক আছে তাহলে একটু যদি খেয়াল করি এখানটাতে যে সিলিকন এবং ফসফরাস এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব অক্টেট এক্সপানশন হয়েছে দেখো তো কোথায় কোথায় অক্টেট এক্সপানশন হয় দুটো एग्जांपल দাও সিলিকনের একটা एग्जांपल দাও ফসফরাসের একটা एग्जांपल দাও ভেরি গুড সিলিকন টেট্রাক্লোরাইড ঠিক আছে এই যে সিলিকন টেট্রাক্লোরাইড এখানে কি হয় অক্টেট এক্সপানশন হয় কিভাবে বুঝলাম অক্টেট এক্সপানশন হয়েছে দেখো সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে 6টা আছে কয়টা বন্ড ফর্মেশন করেছে 4টা তাহলে কত হলো 10 এই ভ্যালুটা 8 এর বেশি মানে অক্টেট এক্সপানশন আবার দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড এটা তো কত ক্লাসে দেখাইছি তাই না এখানে ভ্যালেন্স কয়টা আছে 5টা আছে আবার 5টা ইলেকট্রন 5টা বন্ড ফর্মেশন করেছে তাহলে এখানে হচ্ছে কত 10 তো 10 হওয়ার কারণে এখানে দেখতে আমরা অক্টেট এক্সপানশন হয়েছে আচ্ছা পরে দেখি হুইচ এলিমেন্ট ডাজ নট ফর্ম কালার কম্পাউন্ড বলো এটা পয়সা একটু আগে বুঝিয়ে এই কোশ্চেন পরীক্ষা আসে দেখো এটা ডেন্টাল এমিশন টেস্ট 18 সেশনে আসছে ভেরি গুড অ্যালুমিনিয়াম অ্যান্সার কারণ কি কারণ এই কোবাল্ট নিকেল সরি কোবাল্ট আয়রন কপার এটা প্রত্যেকই ট্রানজিশন এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট কালার কম্পাউন্ড করবে আর কি ঠিক আছে কালার কম্পাউন্ড কিন্তু করবে এখন তোমরা আমাকে বলো দেখি কোনটা কি কালার দেয় বলো দেখি কোনটা কি কালার দেয় ঝটপট দেখি কার্টুন ক্লাস থেকে পড়া হয় কোবাল্টের কথা কি বলছিলাম কমন মানে হলো COMN এটা কি কালার দেখায় পিঙ্ক কালার দেখায় তাই না আচ্ছা তারপর দেখো তো আয়রনের জন্য কি বলছিলাম আয়রনের ফেরিক এবং ফেরাস দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন ফেরিক এবং ফেরাস দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন কালার দেখায় ঠিক আছে তো যেটা আয়রন 2 প্লাস এটা কি কালার দেখায় দেখো তো গ্রিন ঠিক আছে মনে আছে তো গ্রিন কপার এটা কি কালার দেখায় ব্লু এটা কি কালার দেখায় ব্লু কালার দেখায় ভেরি গুড তাহলে ক্লাস থেকে তো পড়া হয়ে যায় ক্লাস থেকে যখন তোমার ম্যাক্সিমাম পড়া হয়ে যাবে বাসায় গিয়ে বইয়ের বাকি অংশটুকু বা বইটাকে আবার গোছ করবা মানে পড়ার চেষ্টা করবা তখন দেখবা কোথায় কোথায় তোমার ইমপ্রুভ করতে বুঝে যাবে এরপর তুমি প্র্যাকটিস করবা আর কি আচ্ছা সামনে যাই এফ ব্লক এলিমেন্টে চলে আসছি এফ ব্লক এলিমেন্ট থেকে আমাদের বেশি কিছু করা নাই ল্যান্থানাইট অক্টিনাইটের যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো একটু ডিটেইলস করতে হবে আর কি মানে পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে হুইচ ওয়ান ইজ নট আ প্রপার্টিজ অফ ল্যান্থানাইট এলিমেন্ট হুইচ ওয়ান ইজ নট আ প্রপার্টিজ অফ অক্টিনাইট এলিমেন্ট এভাবে পরীক্ষা কোশ্চেন আসে আর কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে ক্লাস থেকে শিখে নিব ইনশাআল্লাহ চলো শুরু করা যাক যেমন পিরিয়ড নাম্বার 6 পিরিয়ড নাম্বার 7 ঠিক আছে এদের গ্রুপ নাম্বার হচ্ছে কত গ্রুপ নাম্বার 3 হয় দুইটা গ্রুপের মধ্যে আমরা দেখি যেটা পিরিয়ড নাম্বার 6 এদের জন্য যে সিরিজটা হয় ল্যান্থানাইট সিরিজ আর পিরিয়ড নাম্বার 7 এদের জন্য যে সিরিজটা হয় অক্টিনাইট সিরিজ ঠিক আছে এই যে লেখা আছে কোনটা কোথায় শুরু কোথায় শেষ কত ক্লাসে শিখেছি 57 থেকে শুরু করে 71 89 থেকে শুরু করে 100 ঠিক আছে কতগুলো এলিমেন্ট থাকে 15 এলিমেন্ট 15 এলিমেন্ট ঠিক আছে আচ্ছা এখানে আমরা একটা স্পেশাল কিছু এলিমেন্ট পাই যাদেরকে বলি আমরা ইনার ট্রানজিশন এলিমেন্ট ইনার ট্রানজিশন এলিমেন্ট ইনার ট্রানজিশন এলিমেন্টের নাম্বার কত 28 এটাই সর্বজন গৃহীত কবি স্যারের বই 27 আছে বাট একবার মেডিকেল এডমিশন কোশ্চেন আসলে সেখানে 28 ছিল আর কি ওকে আচ্ছা তারপর এখানে কয়েকটা সিরিজ লেখা আছে ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট কতগুলো আছে 11 আছে 11টা আছে নেপথিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এটাকে বলা হয় ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্ট ঠিক আছে আচ্ছা তারপর দেখি আমরা ল্যান্থানাইট সিরিজের আর কি নাম আছে ল্যান্থানাইট সিরিজের আরেকটা নাম হলো রেয়ার আর্থ এলিমেন্ট ল্যান্থানাইট সিরিজে কতগুলো এলিমেন্ট আছে টোটাল 15 এলিমেন্ট আছে ওকে আচ্ছা এখন রেয়ার আর্থ এলিমেন্ট তাহলে কতগুলো এই ল্যান্থানাইটের 15 তার সাথে হচ্ছে স্ক্যান্ডিয়াম আর ইট্রিয়াম এদেরকে বলা হয় হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট ঠিক আছে আচ্ছা তারপরে দেখি আমরা সিরিয়ামটা হচ্ছে 20 এগুলো এত মুখস্থ রাখা যায় না আসলে তবে পরীক্ষা কি ভাইয়া হুইচ ওয়ান ইজ ল্যান্থানাইট এলিমেন্ট হুইচ ওয়ান ইজ অক্টিনাইট এলিমেন্ট প্রশ্ন আসতে পারে ইয়েস প্রশ্ন আসতে পারে তাহলে ভাই এটা অ্যানসার করব কিভাবে আশা কথা হলো কি প্রথম দুইটা আর শেষটা এগুলোর বাইরে কখনো প্রশ্ন আসে নাই তাহলে বলো তো দেখি ল্যান্থানাইট থেকে তোমাকে কয়টা জিনিস শিখতে বলছি ল্যান্থানাইট থেকে তোমাকে তিনটা এলিমেন্টের নাম শিখতে বলছি জানো তো ল্যান্থানিয়াম সেরিয়াম ঠিক আছে এটা শেষ হইছে কোথায় ল্যান্থানিয়াম সেরিয়াম শেষ হইছে কোথায় বলো তো দেখি কোথায় শেষ হইছে লুটেসিয়াম ঠিক আছে লুটেসিয়াম এই তিনটা মনে রাখতে পারো ল্যান্থানাম সেরিয়াম আর লুটেসিয়াম গত ক্লাসে বলেছিলাম যে তিনটা মনে রাখতে হবে ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম ইলেকট্রনিক কনফিগারেশনটা এই যে n-2f ঠিক আছে আর n-1d আর হচ্ছে ns2 আচ্ছা এখন দেখি আমরা এই ল্যান্থানাইট সিরিজটা কোন ব্লকের এটা কোন ব্লকের এলিমেন্ট যত বলো দেখি কোন ব্লকের এলিমেন্ট ল্যান্থানাইট সিরিজটা কোন ব্লকের এলিমেন্ট যত বলো f ব্লক ভেরি গুড অক্টিনাইট সিরিজ একইভাবে কোন এলিমেন্ট আছে কয়টা শিখতে বলছি তিনটা নাম শিখতে বলছি পরীক্ষা আসলে তিনটা থেকে আসবে অক্টিনিয়াম থেকে শুরু হয় লরেন্সিয়ামে গিয়ে শেষ হয় ঠিক আছে অক্টিনিয়াম থেকে শুরু হয় লরেন্সিয়ামে গিয়ে শেষ হয় মাঝখানে অক্টিনিয়ামের পরে কি আছে থোরিয়াম আছে এই তিনটা করতে হবে আর কি ওকে আর এটা পিরিয়ড 7 এটা আমরা মোটামুটি জানি আচ্ছা এরপর আসি ল্যান্থানাইট সিরিজ তাহলে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন দেখানো আছে f ব্লক এলিমেন্ট দুটো সিরিজে ডিভিশন করা আছে অলরেডি আমরা বলছি এই যে দেখো ডেন্টাল এমিশন টেস্ট আসছে যে সেরিয়াম একটা ল্যান্থানাইট এলিমেন্ট ঠিক আছে আচ্ছা তো এদেরকে ল্যান্থানাইট বলা হয় এগুলো সব ক্লাসে পড়াশোনা নতুন কোনো পড়াশোনা এখানে নাই এদের আরেকটা নাম আছে সেটা হলো রেয়ার আর্থ এলিমেন্ট এটা ল্যান্থানাইটের আরেকটা নাম ঠিক আছে গোসারি বলতে বলছি কি ল্যান্থানাইট ছাড়া আরো দুটো রেয়ার এলিমেন্ট আছে স্ক্যান্ডিয়াম আর ইট্রিয়াম বলে দিছি কিন্তু অলরেডি এখন আসি যে এই ল্যান্থানাইটের প্রপার্টিজ কি অ্যাজ লাইক অ্যাজ ডি ব্লক ঠিক আছে ডি ব্লকে যে প্রপার্টিজগুলো পড়ছো একই রকম প্রপার্টিজ ডি ব্লকে কি পড়ছো হেভি পড়ছো নাকি লাইট পড়ছো হেভি পড়ছো তাহলে ল্যান্থানাইটে যারা আছে এরাও কি হেভি মেটাল
টোটাল হবে আর কি। ওকে, ডি ব্লকে কি পড়ছো? হায়ার ডেনসিটি নাকি লোয়ার ডেনসিটি? হায়ার ডেনসিটি। এটা তাহলে হায়ার ডেনসিটি। ডি ব্লকে কি পড়ছো? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি নাকি কম? বেশি। এই যে হায়ার মেল্টিং পয়েন্ট, হায়ার বয়লিং পয়েন্ট। ওকে, আয়নাইজেশন এনার্জি নিয়ে একটু কথা আছে যে এদের আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে তোমার ডি ব্লকের থেকে কম, ঠিক আছে? ডি ব্লকের থেকে কম। এদের আয়নাইজেশন এনার্জিটা লোয়ার দেন ডি ব্লক, অর্থাৎ সবচেয়ে কম পাওয়া যায় এস এর মধ্যে, হ্যাঁ? সবচেয়ে কম পাওয়া যায় হচ্ছে এস এর মধ্যে, সবচেয়ে কম পাওয়া যায় এস এর মধ্যে, তারপরে ডি এর মধ্যে, তারপরে এফ এর মধ্যে, তারপরে ডি এর মধ্যে, সবচেয়ে বেশি পাওয়া যায় পি এর মধ্যে, হ্যাঁ? ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি চিন্তা করি আমরা এরকম হয় আর কি। ওকে, তারপর দেখি আমরা এফ ব্লক মেটালের মধ্যে কি থাকে? ইনার ট্রানজিশন। ডি ব্লকে কি থাকে? ট্রানজিশন। এখানে থাকে ইনার ট্রানজিশন, ঠিক আছে? ওকে, তারপর দেখি আমরা প্রাইম এন্ড মোর স্টেবল স্টেট, অক্সিডেশন স্টেটটা হয় হচ্ছে 3+, এটা হচ্ছে তোমার প্রাইম অক্সিডেশন স্টেট কমন, হ্যাঁ? এটা ছাড়াও দুইটা টেন্স থাকতে পারে, 2+ থাকতে পারে, 4+ থাকতে পারে। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে কি এই ল্যান্থানাইট মেটালগুলো ইউভি রেকে অ্যাবজর্ব করতে পারে। যেহেতু এটা ইউভি রেকে অ্যাবজর্ব করতে পারে, এই কারণে আমরা কি করতে পারি, মানে ইউভি গ্লাস যখন ইউভি প্রোটেক্টেড গ্লাস যখন বানানো হয় বা সানগ্লাস যখন বানানো হয়, তখন কিন্তু ওই সানগ্লাসের মধ্যে এই সেরিয়াম দেওয়া হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তোমাদের যখন ইকোনমিক কেমিস্ট্রি পড়াবো তখন দেখবা সেরিয়াম গ্লাস পড়বো আমরা, এটা একটা ইউভি প্রোটেক্টেড গ্লাস আর কি। কুভস গ্লাসের নাম শুনছো না? ওরকম গ্লাসগুলো হচ্ছে তোমার ইউভি প্রোটেক্টেড হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে ইউভি রে এন্ড আইআর রে দুইটাকে কিন্তু এটা রেজিস্ট বা অ্যাবজর্ব করতে পারে, শুধু ইউভি না, ইউভি আইআর দুইটাকে করতে পারে। এই কারণে গগলস আর সানগ্লাস, হ্যাঁ? গগলস ইউজড ইন ওয়েল্ডিং ওয়ার্ক, গগলস ইউজড ইন ওয়েল্ডিং ওয়ার্ক, অর্থাৎ ওয়েল্ডিং ওয়ার্কে ওয়েল্ডিং এর কাজ যখন করে বাংলায় যেটা ঝালাই করা বলি, এই ধরনের কাজ করতে গেলে এবং যখন সানগ্লাস ব্যবহার করা হয়, ভালো সানগ্লাস যেগুলো ইউভি প্রোটেক্টেড, ওগুলো মানে দেখলে আমাদের সেরিয়াম, স্পেসিফিক্যালি সেরিয়ামটা বেশি লাগে আর কি, হ্যাঁ? মানে ল্যান্থানাইট অক্সাইড লাগে আর কি। আচ্ছা, এরপর দেখি যে দ্য সাইজ অফ দ্য ট্রাইভ্যালেন্ট আয়ন অফ দ্য ল্যান্থানাইট ডিক্রিজেস গ্র্যাজুয়ালি ফ্রম ল্যান্থানাম টু লুটিসিয়াম। এটা কিছুটা গ্র্যাজুয়ালি ডিক্রিজিং দেখা যায়, এই কারণে এটাকে বলি আমরা ল্যান্থানাইট কন্ট্রাকশন। ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটু মনে রাখো যে এটাকে ল্যান্থানাইট কন্ট্রাকশন দেখা যায় আর কি। ওকে, এবার আসি অক্টিনাইট সিরিজ। তো অক্টিনাইট সিরিজের মধ্যে দেখো যে থোরিয়াম কিন্তু পরীক্ষা আসছিল, বলছি না 3 মনে রাখার জন্য। দেখো মেডিকেলে ডেন্টালে ওই যে প্রথম দুইটা এবং সেটা ওগুলো থেকে কিন্তু এক্সাম্পল আসে পরীক্ষা, হ্যাঁ? আচ্ছা, এখন দেখি তাহলে আমাকে একটু জানাতে দেখি অক্টিনাইট এলিমেন্টগুলো কোন গ্রুপে আছে, ঝটপট একটু বলো দেখি। অক্টিনাইট এলিমেন্টগুলো কোন গ্রুপে আছে, ঝটপট বলো। কোন গ্রুপে? অক্টিনাইট এলিমেন্ট ইনক্লুডস হুইচ গ্রুপ, ঝটপট বলো। গ্রুপ 3, ভেরি গুড, গ্রুপ 3, ঠিক আছে, গ্রুপ 3। আচ্ছা, তাহলে এখন এই অক্টিনাইট এলিমেন্টের আমরা কিছু প্রপার্টিজ করব। ভাইয়া ল্যান্থানাইটের মতোই দুইটা জায়গায় ভিন্নতা আছে। কি কি জায়গায় ভিন্নতা আছে চলো একটু দেখি। অক্টিনাইটগুলো রেডিও অ্যাক্টিভ, ল্যান্থানাইটগুলো রেডিও অ্যাক্টিভ না। এটাই বেসিক ডিফারেন্স, হ্যাঁ? পরের মোটামুটি সেম। এখানে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে, ঠিক আছে? ডেনসিটি বেশি হবে, হাই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে। ওকে, তারপর এরা ইলেক্ট্রোপজিটিভ, ল্যান্থানাইট ইলেক্ট্রোপজিটিভ, এগুলো মোটামুটি সেম। একটা প্রপার্টি কি আছে, হুইচ আয়ন ক্যান ফর্ম কালার কম্পাউন্ড। কালার কম্পাউন্ড কোনটা করতে পারে, হ্যাঁ? এখানে নিকেল হবে आंसर, ঠিক আছে? নিকেল হবে आंसर। আচ্ছা, সামনের দিকে যাই। অক্টিনাইট হচ্ছে এটা একটু জাস্ট দেখে রাখবা যে এটা তোমার অনেক বেশি অ্যাক্টিভ, তো এই কারণে দেখা যায় যে এয়ারের কন্টাক্টে আসে একটা তোমার ফেড কালার হয় আর কি, মানে অক্টিনাইট অক্সাইড ফর্মেশন করে, এই কারণে এটা ফেড কালার দেখায় আর কি। আচ্ছা, এটা খুব অ্যাক্টিভ হয়, ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে গ্যাস ফর্ম করে, এগুলো আগে কথাবার্তা। অ্যালকালিস হ্যাভ নো ইফেক্ট অন অ্যাক্টিনাইট মেটাল, ঠিক আছে? এটা বেসিক ইন ক্যারেক্টার, এগুলো সব একই রকম কথাবার্তা। 8 নাম্বার পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো আমরা ল্যান্থানাইটে পড়ছিলাম যে ইউভি এন্ড আইআর প্রোটেক্টেড, তাই না? তো এইজন্য এটা গগলস আর সানগ্লাসে প্রোডাকশনে ইউজ করা হয় একটা এলিমেন্ট হিসেবে বা একটা তোমার র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয় আর কি। এই যে থোরিয়া সিরিয়া, এগুলো মানে কি? থোরিয়াম অক্সাইড আর একটা হলো কি সেরিয়াম অক্সাইড। তো এগুলো হচ্ছে কি একটা ফাইন পার্টিকেল। এগুলো হচ্ছে এই যে মোটর কারের যে হেডলাইট আছে, তারপর হচ্ছে আমরা রেলওয়ে ইঞ্জিন, মেইনশিপের যে সার্চ লাইট, এগুলো ফর্মেশন করতে থোরিয়া সিরিয়া ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে থোরিয়া এন্ড সিরিয়া, দ্যাট মিন্স থোরিয়াম অক্সাইড, সেরিয়াম অক্সাইড ইজ ইউজড ইন সার্চ লাইট অফ মেইনশিপ এন্ড রেলওয়ে ইঞ্জিন এন্ড হেডলাইট অফ মোটর কার, ঠিক আছে? এগুলো পরীক্ষায় খুব কমনলি জিজ্ঞাসা করবে, খুব কমনলি আসবে। এটা ভাইয়া অ্যাডভান্স প্রবলেম, নাইস টু নো। যদি তোমার সবকিছু পড়া হয়ে যায়, সবকিছু যদি পড়া হয়ে যায়, তখন তুমি এই কালারগুলো পড়া ট্রাই করবা। শুরুতে এই কালার করতে আসবা না, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে তুমি এই কালার করতে আসবা আর কি, ঠিক আছে? তাহলে এখন এটা অ্যানসার করো তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ নট আ এফ ব্লক এলিমেন্ট? বলো দেখি কোনটা এফ ব্লক এলিমেন্ট না। গত ক্লাসে পাইছি এফ ব্লক এলিমেন্ট না, ঠিক আছে? আচ্ছা, একটু আমি এখানে গত ক্লাসে কথা মনে করতে থাকি। দেখো তো ল্যান্থানাইট সিরিজে কতগুলো এলিমেন্ট? 15 এলিমেন্ট, ঠিক আছে? অক্টিনাইট সিরিজে কতগুলো এলিমেন্ট? অক্টিনাইট সিরিজেও 15 এলিমেন্ট, ঠিক আছে? আমরা বলে থাকি এই এফ ব্লকের মধ্যে দুইটা সিরিজ, ল্যান্থানাইট অক্টিনাইট। তাহলে স্বাভাবিকভাবে এফ ব্লকের মধ্যে এলিমেন্ট নাম্বার হওয়ার কথা কতগুলো? এলিমেন্ট নাম্বার হওয়ার কথা হচ্ছে 30, কিন্তু 30 হয় না। 30 হয় না কেন? কারণ ল্যান্থানাইট সিরিজের মধ্যে এই ল্যান্থানাম, অক্টিনাইট সিরিজের মধ্যে অক্টিনিয়াম আর থোরিয়াম, এই যে তিনটা এলিমেন্ট আছে, এরা আসলে ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তাহলে তিনটা বাদ দিলে কত হয়ে যায়? 27, ঠিক আছে? এই কারণে এফ ব্লক এলিমেন্টের নাম্বার হয় 27। তাহলে তোমাদেরকে আমি বারবার একটা জিনিস অ্যাসিওর করার চেষ্টা করতেছি, দেখো যে এফ ব্লক এলিমেন্টের এক্সাম্পল যদি পরীক্ষায় আসে, অথবা ল্যান্থানাইটের এক্সাম্পল যদি পরীক্ষায় আসে, অক্টিনাইটের এক্সাম্পল যদি পরীক্ষায় আসে, ওই যে প্রথম দুই তিনটা ছাড়া কিন্তু আর আসছে না, হ্যাঁ? তাহলে যে থোরিয়াম, যদিও এটা মানে অক্টিনাইট সিরিজে আছে, তারপরেও কিন্তু এটা কিন্তু আমাদের এফ ব্লক এলিমেন্ট না, এটা একটা ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে? এটা একটা ডি ব্লক এলিমেন্ট। ভেরি গুড, যারা অ্যানসার করতে পারছো ভেরি গুড, গত ক্লাসে পাইছি। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ইনার ট্রানজিশন এলিমেন্ট ইন পেরিয়ডিক টেবিল? তাহলে এখন দেখো কবি স্যারের বইতে 27 আছে, আমি বললাম না যেটা করতে হবে না 28 করবা, অ্যাকচুয়ালি এটা 28 হবে। ইনার ট্রানজিশন এলিমেন্টের নাম্বার 28, এটা গোসারে বলেছে। ভাই কেন 28? কারণ হলো এই ইনার ট্রানজিশন এলিমেন্ট হলো এফ ব্লকে যে 27 আছে তার সাথে হচ্ছে থোরিয়াম, ঠিক আছে? এরা হলো আমাদের তোমার ইনার ট্রানজিশন এলিমেন্ট আর কি। এফ ব্লকে যে 27 আছে তার সাথে থোরিয়াম, টোটাল হলো 28। আচ্ছা, পেরিয়ডিক প্রপার্টিজ অফ দ্য এলিমেন্ট আমরা নামাজের ব্রেকের পরে পড়বো। চলো এখন আমরা নামাজের ব্রেকটা নিয়ে নিই। যারা আসলে নামাজ পড়ো না এখনো, নামাজ ব্রেক নাও, 10 মিনিটের ব্রেক, হ্যাঁ?
ওয়েলকাম ব্যাক সবাইকে। সবাই আছো তো নাকি? একটু কমেন্ট করে জানাও যে আমরা আছি। মানে আমার ভয়েস যদি ক্লিয়ারলি শুনতে পাও, বোর্ড যদি ক্লিয়ারলি দেখতে পাও তাহলে একটু ডিসকাশন বক্সে জানাও। ঠিক আছে? ওকে। ফাইনালি লিখছে আমি নাই। তুমি না থাকলে মেসেজ থেকে দিলো। আচ্ছা ঠিক আছে। চলো এখন আমাদের যেটা বাকি আছে সেটা হলো পিরিয়ডিক প্রপার্টিজ। খুবই মজার টপিক এবং আমরা দেখবা যে খুব শর্ট করে পড়ব ইনশাআল্লাহ। হ্যাঁ? এখান থেকে এমসিকিউ অনেক প্রশ্ন আসে এবং এগুলা আজকে যে একটা ঘন্টা পড়াবো আর একটা ঘন্টা পড়াবো। এই একটা ঘন্টার মধ্যে পড়লে দেখবে তোমার আগামী যে কয়দিনের জন্য প্রিপারেশনের টাইম পাবা। এটা এই জিনিসটা করতে হচ্ছে না। কারণ এটা এতটাই সহজ। ওকে চলো কিছু জিনিস বিষয় আলাদা, কিছু ভ্যালু আছে এগুলো আলাদা। এখন আসি যে এই যে পিরিয়ডিক প্রপার্টিজ মানে কি? মানে কোন একটা প্রপার্টিজ কিভাবে রিপিটেশন হচ্ছে সেই জিনিসটা। কারা কারা পিরিয়ডিক প্রপার্টি এটা থেকে কখনো পরীক্ষা প্রশ্ন আসবে না। তার মানে এই বেজে আমাদের পড়ার কিছু নাই। জাস্ট তুমি এগুলো দেখে রাখতে পারো যে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব। এখন আসি ভাইয়া পিরিয়ডিক প্রপার্টিজ আসলে অনেকগুলো আছে। এখন কিছু আছে লেফট টু রাইট ইনক্রিজ হয়, কিছু আছে রাইট টু লেফট ইনক্রিজ হয়। আবার একটা গ্রুপের জন্য যখন চিন্তা করি অ্যাবাভ ডাউনওয়ার্ডস ইনক্রিজ হয় কিছু, আবার কিছু আছে কোন একটা গ্রুপের জন্য তোমার অ্যাবাভ ডাউনওয়ার্ডস ডিক্রিজ হয়। এটা মনে থাকে না, এটা মুখস্থ করতে যাবে না। এটা আমি ছোটখাটো একটা নেমোনিক লিখে দিই আর কি। সো এই নেমোনিকটা একটু বাংলায় পড়ি, বাংলায় পড়ে আমি তোমাদের পাশাপাশি ইংলিশে লিখে দিব আর কি। দেখো বাংলায় একটা কথা আছে বিধাতার পরীক্ষা, ঠিক আছে? বিধাতার পরীক্ষা। তো এখন এটা বাংলায় পড়া সহজ কেন? কারণ মনে রাখবা আমরা যখন বাম থেকে ডানে আসি বিধাতার পরীক্ষা নেওয়া কি করে দেখো মানে বাড়ায়। আচ্ছা ঠিক আছে আসতেছি। বিধাতার পরীক্ষা দিয়ে কি কি পড়ি আগে সেটা দেখি। বিধাতার পরীক্ষা দিয়ে আমরা পড়ি হচ্ছে বতে পড়ি বিজারণ ধর্ম, ঠিক আছে? ধাতে পড়ি হচ্ছে ধাতব ধর্ম। আচ্ছা তারপরে হচ্ছে বিধাতার পরীক্ষা বিতে বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, পড়তে হচ্ছে পারমাণবিক আকার, পারমাণবিক আকার। আচ্ছা তারপরে হচ্ছে খাতে হলো ক্ষারীয় ধর্ম। এই কয়টা জিনিস, এই কয়টা জিনিস হচ্ছে কি হবে মানে লেফট থেকে রাইটে গেলে কমবে নাকি বাড়বে? কয়টা জিনিস লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ করবে, মানে হচ্ছে কমবে। আর যে জিনিসগুলো লেফট টু রাইটে গেলে ডিক্রিজ করে ওই জিনিসগুলো অ্যাবাভ ডাউনওয়ার্ডস ইনক্রিজ করে। বুঝতে পেরেছো এটুকু? এখন আসি যারা লেফট থেকে রাইটে ডিক্রিজ করবে তারা কোনো একটা গ্রুপে অ্যাবাভ ডাউনওয়ার্ডসে ইনক্রিজ করবে। এখন ভাই আমরা তো এগুলো পাই না, বিজারণ ধর্ম মানে কি, ধাতব ধর্ম মানে কি, পারমাণবিক আকার মানে কি, এগুলো আমরা কিছু বুঝি না। ওকে চলো বিজারণ ধর্ম মানে হচ্ছে রিডিউসিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা ধাতব ধর্ম মানে হচ্ছে মেটালিক প্রপার্টি, ঠিক আছে? পারমাণবিক আকার মানে হচ্ছে অ্যাটমিক সাইজ। ক্ষারীয় ধর্ম মানে হচ্ছে বেসিক নেচার অথবা অ্যালকালাইন নেচার, ঠিক আছে? বেসিক নেচার, ঠিক আছে? তো এই চারটা জিনিস হচ্ছে তোমার লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ হয় আর অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে হচ্ছে ইনক্রিজ হয়, ঠিক আছে? অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে হচ্ছে ইনক্রিজ হয়। এতটুকু বুঝতে পারছো তো? এর বাইরে যারা আছে তারা সবাই লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হবে, অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে ডিক্রিজ হবে। মানে আবার বলি মাথায় ঢোকাও, যারা কোন একটা পিরিয়ডিক টেবিলের লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ হয় এরা কোন একটা গ্রুপের অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে ইনক্রিজ হয়, ঠিক আছে? আর যারা লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হয় অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে ডিক্রিজ হয়, অর্থাৎ মানে অপোজিট আর কি। একটা মিলবে না, সেটা হলো ভ্যালেন্স। এটা আলাদা করে পড়বো, ভ্যালেন্সি এটা আলাদা করে পড়বো। ভ্যালেন্সি বাদে যতগুলো পিরিয়ডিক প্রপার্টিজ আছে সবগুলো আমার এই থিওরিটা দিয়ে হচ্ছে মিলে যাবে। ওকে তাহলে এখন বলো তো দেখি, যদি আমরা এরকম করে বলি আয়োনাইজেশন এনার্জি লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ নাকি ডিক্রিজ? ইনক্রিজ হলে আই লিখো, ডিক্রিজ হলে ডি লিখো, ঝটপট। ভেরি গুড ইনক্রিজ। তাহলে বলো আয়োনাইজেশন এনার্জি অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে ইনক্রিজ নাকি ডিক্রিজ? কোন একটা গ্রুপে অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে ইনক্রিজ নাকি ডিক্রিজ? ভেরি গুড ডিক্রিজ। ওকে তাহলে এখন বলো তো দেখি মেটালিক প্রপার্টিজ অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে ইনক্রিজ নাকি ডিক্রিজ? মেটালিক প্রপার্টিজ অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে ইনক্রিজ নাকি ডিক্রিজ? ইনক্রিজ। ভেরি গুড, ঠিক আছে? তাহলে এখন বলো তো দেখি নন মেটালিক প্রপার্টিজ, নন মেটালিক মেটালিক প্রপার্টিজ বলি না কিন্তু নন মেটালিক প্রপার্টিজ লেফট টু রাইটে গেলে ইনক্রিজ নাকি ডিক্রিজ? নন মেটালিক প্রপার্টিজ লেফট টু রাইটে গেলে ইনক্রিজ নাকি ডিক্রিজ? ভেরি গুড ইনক্রিজ। কারণ মেটালিক প্রপার্টিজ হচ্ছে যদি তোমার ডিক্রিজ করে তাহলে আমাদের নন মেটালিক প্রপার্টিজ কি করবে ওইদিকে গেলে ইনক্রিজ করবে আর কি, ঠিক আছে? তাহলে যে কোনটা পারবো তো? তাহলে বলো ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি যদি আমরা লেফট টু রাইটে যাই ডিক্রিজ নাকি ইনক্রিজ? ইলেকট্রন অ্যাফিনিটি লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ নাকি ইনক্রিজ? ভেরি গুড ইনক্রিজ। তাহলে বলো আমরা যদি বলি ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি যদি অ্যাবাভ ডাউনওয়ার্ডসে যাই ডিক্রিজ নাকি ইনক্রিজ? কোন একটা গ্রুপের অ্যাবাভ ডাউনওয়ার্ডসে ইলেকট্রোনেগেটিভিটি। ভেরি গুড, সবগুলো তোমরা মোটামুটি পারতেছো। তাহলে দেখছো তো আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ কিন্তু পড়া শেষ। এই ইনক্রিজ ডিক্রিজের যে ঝামেলাটা বই আছে মানে একটা ছক আছে একবার ডিক্রিজ একবার ইনক্রিজ একবার ডিক্রিজ একবার ইনক্রিজ, তোমরা করতে গেলে আসলে মনে থাকবে না। এখন দেখো তুমি যে কোনটাই পারবে ইনশাআল্লাহ। ওকে চলো তাহলে আমরা আমাদের পড়াটা শুরু করি। প্রথমে আছে হচ্ছে মেল্টিং পয়েন্ট। সো মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে যদি বলতে চাই দেখো এটা ডিপেন্ড করে হচ্ছে মেটালিক বন্ড, হ্যাঁ? আচ্ছা তো এটা অলরেডি পড়ে আসছি আমরা 3D মেল্টিং পয়েন্টগুলো পড়লাম যখন এক্সপ্লেইন করলাম তখন অলরেডি কিন্তু এটা পড়া শেষ। ওকে আচ্ছা এখন দেখো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট লিথিয়াম ইজ হায়ার দেন আদার দোজ অ্যালকালি মেটালস। এটা কতদিন দেখছি? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কোনটাই কিন্তু দাগাই নেই, তার মানে এগুলো তোমার না পড়লেও চলবে। কারণ এগুলো এমন জিনিস পড়লেও মনে থাকবে না। এখন কিছু জিনিস আছে পড়ে না পারা আর না পড়ে না পারা কোনটা ভালো? না পড়ে না পারা ভালো, কারণ এগুলো পড়লেও মনে থাকবে না। এবং আমরা বিগত যদি কয়েক বছরের প্রশ্ন দেখি এই মেল্টিং পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসছে না। তো তুমি কেন এই জায়গাতে সময় নষ্ট করবা? যে জায়গা থেকে প্রশ্ন আসে ওগুলোকে কভার করো, তারপর সময় থাকবে, হ্যাঁ? আচ্ছা তো সামনে দিই। এখন দেখো সোডিয়াম অ্যালুমিনিয়াম, এই সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে কি আছে? মেটালিক বন্ড আছে। এই কারণে দেখা যায় যে সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের মেটালিক বন্ড বেশি, ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের বেশি। কারণ কি? ওই যে এখানে হচ্ছে আমরা অড নাম্বার ইলেকট্রন বেশি পাই, এই কারণে দেখা যায় যে মেটালিক বন্ডের স্ট্রেন্থ বাড়তেছে। সো মেটালিক বন্ডের স্ট্রেন্থ বাড়লে এদের দেখো যে আমাদের যে মেল্টিং পয়েন্ট এটা আস্তে আস্তে বাড়তেছে। জাস্ট বারটা খেয়াল করো, কত সেটা দরকার নেই, দেখো আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? এরপর খেয়াল করো সিলিকন, এটা কি করে? জায়ান্ট মলিকিউল ফর্মেশন করে না? যেহেতু সিলিকন জায়ান্ট মলিকিউল ফর্মেশন করে বা পলিমার ফর্মেশন করে এই কারণে এটার মেল্টিং পয়েন্ট অনেক বেশি বেড়ে যায়। তাহলে দেখো এই সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এগুলো পর্যন্ত কিন্তু মেল্টিং পয়েন্ট অনেক বেশি বাড়লো, কিন্তু ফসফরাসে গিয়ে দেখি আমরা মেল্টিং পয়েন্ট আবার কমছে। আবার সালফারে গিয়ে সালফারটা কি হয়েছে এই আকারে আছে, যেহেতু এই আকারে থাকে এই কারণে এটার মেল্টিং পয়েন্ট কি বেড়ে গেছে। আবার দেখো ক্লোরিন এটা তো গ্যাস, আগুন এটা গ্যাস, তাহলে এদের মেল্টিং পয়েন্ট আবার আস্তে আস্তে কমবে। তোমার জাস্ট এটুকু মনে রাখতে হবে কার কম কার বেশি, কিন্তু এক্সাক্ট ভ্যালু মনে রাখার কোনো দরকার নেই। আচ্ছা তারপর দেখি স্ট্রেংথ অফ দ্য মেটালিক বন্ড ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ দ্য মেল্টিং পয়েন্ট এন্ড দ্য বয়লিং পয়েন্ট। এগুলো আমরা পড়েছি মোটামুটি সব। সিলিকন কি করে? জায়ান্ট মলিকিউল ফর্মেশন করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন দিতে পারে তোমাকে which one can form giant molecule? answer should be silicon. ওকে আচ্ছা তো সিলিকনের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ভেরি মাচ হায়ার। তারপর ফসফরাসের ক্ষেত্রে যদি বলি হোয়াইট ফসফরাস থাকে আর হচ্ছে আমাদের যে অন্যান্য যে এলোমেন্টস থাকে সবগুলো কিভাবে থাকে আমরা জানি T4 এভাবে থাকে। হোয়াইট ফসফরাস স্পেসিফিক্যালি T4 থাকে। সেখানে ভ্যান ডার ওয়ালস যে ইন্টারমলিকুলার ফোর্স থাকে সেটার জন্য এটার মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে কমে আসে, কিন্তু যখন আমরা সিলিকন মানে সালফারে যাই সালফারে এই আকারে আছে এখানে মেল্টিং পয়েন্ট একটু বেড়ে যায়। ওকে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট থেকে প্রশ্ন আসার সুযোগ খুব কম। যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মনে রাখো। পরে যাই অ্যাটমিক সাইজ। এই জায়গা থেকে পরীক্ষায় অনেক অনেক প্রশ্ন আসবে। দেখো অ্যাটমিক সাইজ কনসিডারেশন করার জন্য আমরা তিনটা সাইজ পড়ি। কোভালেন্ট সাইজ, ঠিক আছে? প্রথমটা হলো কোভালেন্ট সাইজ। কোভালেন্ট সাইজ বলতে আমরা বুঝি যে যখন একটা কোভালেন্ট বন্ড ফর্মেশন করে তখন এই দুইটা নিউক্লিয়াসের মাঝে যে তোমার মানে ডিসটেন্সটা থাকে এটা হাফকে বলা হয় কোভালেন্ট রেডিয়াস, ঠিক আছে? সো এই কোভালেন্ট রেডিয়াসটাকে কনসিডার করা হয় হচ্ছে অ্যাটমিক রেডিয়াস হিসেবে। তাহলে পরীক্ষার প্রশ্ন which one is considered as atomic radius? answer should be covalent radius. ওকে আচ্ছা তারপর এটা দেখি মেটালিক রেডিয়াস। মেটালিক রেডিয়াস কি? যে কোন একটা মেটালের মধ্যে মেটালিক বন্ডের মাঝখানে যে ডিসটেন্সটা আছে এটা হাফকে বলি মেটালিক রেডিয়াস। এখান থেকে ইনফরমেশন মনে রাখতে হবে হচ্ছে মেটালিক রেডিয়াসটা কোভালেন্ট রেডিয়াসের চাইতে মানে 10 to 20% বেশি হয়। মেটালিক রেডিয়াসটা কোভালেন্টের চাইতে 10 to 20% বেশি হয়। এতটুকু মনে রাখতে হবে। আচ্ছা তারপরে এখানে একটা বড় একটা চার্ট দেওয়া আছে। এই চার্ট থেকে আসলে খুব বেশি কিছু লাগে না, সবগুলো ভ্যালু তুমি এখান থেকে মুখস্থ করতে পারবে না, যে জায়গা থেকে করতে পারবে আমি সেটা দেখাবো। আচ্ছা তারপরে আসে হচ্ছে আয়নিক, তারপরে আসে হচ্ছে আয়নিক সাইজ। সো অ্যাকচুয়ালি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলতে আমরা কি বুঝি? প্রোটনের যে চার্জ আছে সেটা এই চার্জটা কি করতে পারে? ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে। সো এই ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স এটার উপর ডিপেন্ড করে যে কার মলিকুলার সাইজটা বাড়তেছে, কার মলিকুলার সাইজ মানে অ্যাটমিক সাইজ বাড়তেছে, কার মলিকুলার সাইজ কমতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা এখন একটা জিনিস এখান থেকে খেয়াল করো মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এরকম প্রশ্ন পরীক্ষা আসছিল যে তোমার অ্যাটমিক রেডিয়াস অফ সোডিয়াম অনেক আগে।
তো ভাইয়া এই জিনিস কিভাবে মুখস্থ করবো? এই জিনিস মুখস্থ করার ভাইয়া টেকনিক আছে। তার আগে তোমরা আমাকে বলো যে এটা তো আমরা থার্ড পিরিয়ড এলিমেন্ট দেখতেছি, তাহলে থার্ড পিরিয়ড এলিমেন্টগুলোর মধ্যে তাহলে রেডিয়াস সবথেকে কম কার আর সবথেকে বেশি কার? আমরা কি শিখছি অ্যাটমিক সাইজ কি হয়? লেফট থেকে রাইট কি হয়? ইনক্রিজ এন্ড ডিক্রিজ হয় অ্যাটমিক সাইজ, তাই না? অ্যাটমিক সাইজ লেফট থেকে রাইট কি হয়? ডিক্রিজ হয়, তাই না? তাহলে প্রথম হচ্ছে সোডিয়াম, এটার সাইজ হবে সবথেকে বেশি, শেষ হচ্ছে ক্লোরিন, এটার সাইজ হবে সবথেকে কম। আমি কিভাবে মনে রাখতাম জানো? আমি মনে রাখতাম সোডিয়াম 180, সোডিয়াম কত মনে রাখছি 180, সোডিয়াম মনে রাখছি হচ্ছে 180, ঠিক আছে? তারপর এটা এতে 20 কম, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে কত 160, তারপর এটা এতে 20 কম, তাহলে অ্যালুমিনিয়াম কত 140, তারপর এটা এতে 20 কম, তাহলে সিলিকন কত 120, ঠিক আছে? তারপর এটা এতে 10 কম, তাহলে ফসফরাস কত 110, তারপর এটা এতে 5 কম, তাহলে সালফার কত 105, তারপর এটা এতে 5 কম, তাহলে কত 100, ঠিক আছে? আমি এভাবে মনে রাখতাম, আমি জাস্ট এভাবে মনে রাখতাম, একদম এক্সাক্ট গুলো আমার মনে থাকবে না আমি জানি, কিন্তু আমি এরকম একটা মনে রাখবো যার কাছাকাছি আমি উত্তর করতে পারবো। তাহলে প্রথম চারটা হচ্ছে 20 কম করে পড়ছে, হ্যাঁ, মানে তিনবার হচ্ছে 20 করে কমাইছি, তারপর এটা 10 কম, তারপর এটা হচ্ছে 5 করে কম, ঠিক আছে? এতটুকু মনে রাখা যাবে তো? হ্যাঁ, এতটুকু মনে রাখা যাবে না? 180 তে শুরু, 100 তে গিয়ে শেষ। এখন দেখো পরীক্ষা আসলে হয়তো ক্লোরিনেটা যদি আসে, ধরো তোমার পরীক্ষা 100 থাকলো না, কিন্তু আছে কি 99, তো 99 এর সাথে কাছাকাছি আছে, হ্যাঁ? আচ্ছা, আর হলো আরেকটা বিষয় হলো এই টাইপের প্রশ্ন যখন পরীক্ষা আসে তখন না মানে এই বইয়ের যে ভ্যালুগুলো আছে এগুলা থেকে আলাদা অপশনগুলো দেয়, কখনো কিন্তু এখানে একটা অপশন দেয় না, যেমন 99, 100, 101, 102, কারণ এই ভ্যালুগুলো তো আসলে একদম এক্সাক্ট বলা ডিফিকাল্ট আর কি। আচ্ছা, এখন আসি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলতে কি বুঝাইছে? অ্যাকচুয়াল যে অ্যাট্রাকশন ফোর্সটা থাকে এটার কিছু লস থাকে, লসটা কেন থাকে? এই যে ইলেকট্রন শিল্ডিং এর জন্য থাকে, কারণ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হতে পারে, হ্যাঁ? সো এই কারণে আমরা দেখি যে রিপালশনটা সবচেয়ে বেশি হয় এস এ, তারপর টি তে, তারপর ডি তে, তারপর হচ্ছে কোথায় হয় এফ এর মধ্যে হয় আর কি, ঠিক আছে? শিল্ডিং ইফেক্টটা সবচেয়ে বেশি হয় এস। আচ্ছা, এখন আমরা কিছু আয়নিক রেডিয়াস পড়বো, তার আগে কয়েকটা কথাবার্তা বলে নিই। দেখো সবসময় মনে রাখবা অ্যানায়ন্স আর লার্জার দ্যান ক্যাটায়ন্স, যদি যদি আইসো ইলেকট্রনিক হয়, অ্যানায়ন্স আর লার্জার দ্যান ক্যাটায়ন্স, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আমরা যে রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু চার্জ অফ অ্যানায়ন, চার্জ অফ অ্যানায়ন এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু চার্জ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন, ঠিক আছে? এই কথাটা বুঝতে পারছো তো? তাহলে এখন বলো এটা আসলে আইসো ইলেকট্রনিকের জন্য হবে আর কি, মানে হচ্ছে যাদের ইলেকট্রন নাম্বার সেম থাকবে, মানে প্রথম ক্লাসে সি1 যখন পড়াইছিলাম আইসো ইলেকট্রনিক সেই কনসেপ্ট থেকে, যাদের ইলেকট্রন নাম্বার সেম থাকবে, সেম ইলেকট্রন হলে একটা অ্যানায়ন এবং একটা ক্যাটায়ন থাকলে আমরা দেখব অ্যানায়নের রেডিয়াসটা ক্যাটায়নের রেডিয়াসের থেকে বেশি হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আর রেডিয়াসটা অ্যানায়নের চার্জের সাথে প্রপোর্শনাল আর ক্যাটায়নের চার্জের সাথে হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? এরকম আমরা অনেকগুলো রেডিয়াস সম্পর্কে জানবো, তবে সেই জিনিসটা এই পেজের মধ্যে ভালো আছে, সবগুলো পড়ে আসবো, এটা তো ম্যাগনেট অংশ, এটা আগে পড়ে নিই আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো মাত্র যে জিনিসটা পড়ে আসলাম, তাহলে আমরা যদি একটু কথা বলি যে এই যে আমরা সোডিয়াম আছে, সোডিয়াম আয়ন আছে, আরেকটা ধরো আমি বললাম অক্সাইড আয়ন, ঠিক আছে? দেখো তো এটা দুটো আইসো ইলেকট্রনিক কিনা, ঝটপট বলে তো এটা আইসো ইলেকট্রনিক কিনা? অফ কোর্স আইসো ইলেকট্রনিক, কারণ দেখো সোডিয়ামের মধ্যে আমাদের কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে, অক্সাইডের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে, যেহেতু ইলেকট্রন নাম্বার সেম তার মানে এটা হলো কি আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? তার মানে এটা হলো কি আইসো ইলেকট্রনিক, যেহেতু এটা আইসো ইলেকট্রনিক, সো এই আইসো ইলেকট্রনিক যে আয়নগুলো আছে এদের মধ্যে আমরা যে সাইজ বলি, তাহলে বলো তো দেখি সাইজ কোনটা বেশি হবে? অক্সাইডের বেশি হবে নাকি সোডিয়ামের বেশি হবে? ঝটপট বলে ফেলো, অক্সাইডের বেশি হবে নাকি সোডিয়ামের বেশি হবে? ভেরি গুড, অক্সাইডের বেশি হবে, ঠিক আছে? অক্সাইডের বেশি হবে সাইজ, ওকে? আচ্ছা, এখন আবার চিন্তা করো আরেকটা কন্ডিশনের কথা চিন্তা করি আমরা, ধরো এই যে নাইট্রাইড আছে এবং অক্সাইড আছে, নাইট্রাইড আছে এবং অক্সাইড আছে, এই ক্ষেত্রে সাইজটা বেশি হবে বলো তো? নাইট্রাইডের বেশি হবে নাকি অক্সাইডের বেশি হবে বলো? নাইট্রাইডের সাইজ বেশি হবে নাকি অক্সাইডের সাইজ বেশি হবে? ঝটপট বলো। ভেরি গুড, নাইট্রাইডের বেশি হবে, কারণ আমরা শিখছি যে অ্যানায়নের জন্য চার্জ যত বাড়বে, হ্যাঁ, তার সাইজটা তত বেশি হবে আর কি, ওকে? আচ্ছা, তারপরে আরেকটা কন্ডিশন দেখি, ধরো এই যে সোডিয়াম আয়ন আছে আর অ্যালুমিনিয়াম আয়ন আছে, হ্যাঁ, দুইটা আয়ন আছে, এদের মধ্যে কার সাইজ বেশি হবে, সোডিয়ামের নাকি অ্যালুমিনিয়ামের? ঝটপট বলো দেখি। ভেরি গুড, ভেরি গুড, কার সাইজ বেশি হবে এখানে? সোডিয়ামের সাইজ বেশি হবে, ঠিক আছে? কারণ হলো দেখো অ্যানায়নের জন্য চার্জ যার বেশি সাইজ তার বেশি, আর ক্যাটায়নের জন্য চার্জ যার কম সাইজ তার বেশি, ঠিক আছে? মানে বুঝতে পারছো তো? ওই যে শুরুতে যে সম্পর্কটা লিখে দিয়েছি, রিলেশনটা লিখে দিয়েছি, সেই রিলেশন থেকে কিন্তু আমরা এগুলোকে সলভ করতেছি। এখন একটা জিনিস চিন্তা করো কেন এটা এরকম হচ্ছে, জাস্ট একটু নরমালি চিন্তা করো কেন এটা এরকম হচ্ছে। সবগুলা ক্ষেত্রে কিন্তু 10টা করে প্রোটন আছে, সরি 10টা করে ইলেকট্রন আছে, সবগুলা ক্ষেত্রে করে 10টা করে ইলেকট্রন আছে, ঠিক আছে? আচ্ছা, সবগুলা ক্ষেত্রে আমাদের 10টা করে ইলেকট্রন আছে, ওকে? তাহলে ভিতরে আছে প্রোটন, বাইরে আছে হচ্ছে 10টা ইলেকট্রন, 10 ইলেকট্রন, ঠিক আছে? এখন দেখো যে এই 10টা ইলেকট্রনকে নাইট্রাইডের জন্য কয়টা প্রোটন অ্যাট্রাক্ট করতেছে? 7টা প্রোটন অ্যাট্রাক্ট করতেছে। আবার যখন তুমি এটা সোডিয়ামের জন্য হিসাব করতেছো, সোডিয়ামের প্রোটন আছে 11টা, এই 11টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতেছে। সো অ্যাট্রাক্টিভ ফোর্স কোথায় বেশি হবে, সোডিয়ামে নাকি নাইট্রাইডে? অফ কোর্স সোডিয়ামের ক্ষেত্রে অ্যাট্রাক্টিভ ফোর্স বেশি হওয়ার কারণে ওই যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হওয়ার কারণে এর সাইজটা ছোট হয়ে আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আবার খেয়াল করো নাইট্রাইড এবং অক্সাইডের ক্ষেত্রে যদি খেয়াল করি আমরা, অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে এখানে 8টা প্রোটন আছে, এটা কি করতেছে 10টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতেছে, তাহলে 8টা প্রোটনকে 10টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতেছে, এটা 7টা দিয়ে করছে। সো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কোথায় বেশি হবে? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এখান থেকে বেশি হবে, হ্যাঁ? এই কারণে দেখবো আমরা যেখানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম তার রেডিয়াসটা বেশি, যা বেশি তার রেডিয়াসটা আস্তে আস্তে কমে আসছে, ওকে? তাহলে এখন যদি আমরা বলি তোমাদেরকে কয়েকটা আয়ন যদি দেই, হ্যাঁ? আচ্ছা, আগে টেস্টে যাই। আচ্ছা, চলো এখান থেকে পড়বো আবার, তাহলে এখান থেকে যদি তোমাদেরকে কয়েকটা আয়ন দিই তাহলে বলো নাইট্রাইড, অক্সাইড, ফ্লোরাইড, নিয়ন, ঠিক আছে? তারপর সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এই যে আয়নগুলো লিখলাম এদের মধ্যে কোনটার সাইজ সবচেয়ে বড়, কোনটার সাইজ সবচেয়ে ছোট? হুইচ ওয়ান ইজ লার্জেস্ট, হুইচ ওয়ান ইজ স্মলেস্ট? অ্যানসার করো ঝটপট, ঝটপট অ্যানসার করো। হুইচ ওয়ান ইজ লার্জেস্ট, হুইচ ওয়ান ইজ স্মলেস্ট? অনেক থিওরি দিয়ে আনসার করা যায়। চলো আমরা পড়ি। নরমালি আমরা জানি যে অ্যানায়নের চাইতে মানে নরমাল আমাদের যে অ্যাটম আছে এটা চাইতে অ্যানায়নের সাইজটা কি হবে? বড় হবে, ঠিক আছে? আবার অ্যানায়নের চার্জ বাড়ার সাথে সাথে সাইজ কিন্তু বেড়ে যায়। আবার দেখো নরমাল একটা অ্যাটমের চাইতে তার ক্যাটায়নের সাইজগুলো কি রকম হবে? ছোট হবে। আবার দেখো ক্যাটায়নের চার্জ বাড়ার সাথে সাথে এর সাইজটা ছোট হয়ে যায়। তাহলে লার্জেস্ট হবে হচ্ছে N3 মাইনাস, এটা হবে হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে? আচ্ছা, আর স্মলেস্ট হবে হচ্ছে L3 প্লাস, এটা হবে স্মলেস্ট। এখন চলো একটু কেমিস্ট্রি বাইরের নলেজ দিয়ে জানি, নরমাল সবই চিন্তা ভাবনা করি। সবার ক্ষেত্রে কিন্তু 10টা করে ইলেকট্রন আছে, ঠিক আছে? এই 10টা ইলেকট্রনকে নাইট্রাইডের ক্ষেত্রে কয়টা প্রোটন অ্যাট্রাক্ট করতেছে? 7টা প্রোটন। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কয়টা প্রোটন অ্যাট্রাক্ট করতেছে? 13। তো 13 প্রোটন যখন 10টাকে অ্যাট্রাক্ট করে তখন তার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি হচ্ছে, সাইজ ছোট হয়ে যাচ্ছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো নিয়ে কনফিউশন করা যাবে না। ওকে, চলো সামনে যাই। এখানে পিকোমিটার ন্যানোমিটার দুটো ইউনিট দেওয়া আছে, ইউনিট জাস্ট একবার দেখবা। পিকোমিটার হচ্ছে 12, ন্যানোমিটার মানে হচ্ছে 9। অলওয়েজ ক্যাটায়নিক রেডিয়াস স্মল দেন অ্যানায়নিক রেডিয়াস, পড়ে ফেলছি আমরা। ওকে, তারপর এখানটাতে পিরিয়ডিক রিলেশন দেওয়া আছে, সব পড়া শেষ। আমরা সবকিছু এই যে এই যে রিলেশনগুলো পড়ছি তোমরা বইয়ে এই রিলেশনগুলো লিখে রাখবা, তোমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখো আমরা যে জিনিসটা একটু আগে দেখে আসলাম নাইট্রাইড, অক্সাইড, ফ্লোরাইড, হ্যাঁ? ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু আগে দেখে আসলাম আর কি, ওকে? আচ্ছা, তারপর দেখো এই একটা মেটালের থেকে তার ক্যাটায়নের রেডিয়াসটা কি হবে? ছোট হবে নাকি বড় হবে? ক্যাটায়নের রেডিয়াসটা কিন্তু ছোট হবে আর কি, হ্যাঁ? আর ক্যাটায়নের সাইজ তার তোমার প্যারেন্ট অ্যাটমের চাইতে কি হবে? বড় হবে। আর এই যে সামারিগুলো বলছে, এই সামারিগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। অলরেডি আমরা এগুলো করছি। আয়নিক সাইজ ইনক্রিজ ডাউন ইন গ্রুপ, ঠিক আছে? আয়নিক সাইজ ইনক্রিজেস ডাউন ইন গ্রুপ। কেন ডাউন ইন গ্রুপ ইনক্রিজ হবে? তুমি নরমালি চিন্তা করো, এই যে মনে করো লিথিয়াম, হ্যাঁ? তার হচ্ছে কি আছে মানে ধরো হাইড্রোজেন থেকে শুরু করো, হাইড্রোজেন কি একটা অরবিট, লিথিয়াম কি দুইটা অরবিট। এখন দেখো হাইড্রোজেন লিথিয়াম কি সোডিয়াম 3টা অরবিট, তারপর দেখো যখন পটাশিয়াম আসবে 3 এর পর 4টা অরবিট, কিভাবে একটা করে অরবিট বাড়তেছে না? তার মানে কি হবে? সাইজ কি হবে? ইনক্রিজ হবে না? তাহলে এই জিনিসটা নরমালি তো চিন্তা করা যায়, তাই না? আচ্ছা, আমরা যে থিওরিটা শিখে আসি বিধান পরীক্ষা বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে, তাহলে উপর থেকে গেলে কি হবে? সরি, বাম থেকে ডানে গেলে বিধান পরীক্ষা কমে, আর উপর থেকে গেলে কি হবে? বাড়ে। আচ্ছা, তাহলে আয়নিক সাইজ ডিক্রিজেস অ্যাক্রস আ পিরিয়ড বাট ইনক্রিজ ফ্রম ক্যাটায়ন টু অ্যানায়ন। এই মোটামুটি আমরা সবকিছু পড়েছি, নিজেরা জাস্ট একবার রিডিং দিবা, ঠিক আছে? তাহলে মোটামুটি এটা একদম ক্লাসে কিন্তু পড়া কনফার্ম। তাহলে আমাকে এই প্রশ্নটা একটু অ্যানসার দিয়ে ফেলো তোমরা ঝটপট। এই প্রশ্নটা একটু অ্যানসার দিয়ে ফেলো। হুইচ অফ দ্য ফলোইং আয়ন হ্যাজ দ্য স্মলেস্ট সাইজ? ঝটপট, আমি এগুলো আশা করছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, একটু চলো আমরা দেখার চেষ্টা করি। দেখো প্রথমেই দেখতে হবে হচ্ছে পিরিয়ড, প্রথমেই দেখবো হচ্ছে পিরিয়ড, হ্যাঁ?
পিরিয়ড নাম্বার কোথায় হচ্ছে বেশি কোথায় কম, প্রথমে আমরা পিরিয়ড নাম্বার খেয়াল করবো। যখন এরকম কয়েকটা দেওয়া থাকবে, যখন দেখবো যে যার পিরিয়ড নাম্বার কম, ঠিক আছে, যার পিরিয়ড নাম্বার কম সেটার ক্ষেত্রে হচ্ছে সাইজ স্মল হবে, ঠিক আছে, যার পিরিয়ড নাম্বার কম তার সাইজ কিরকম হবে, স্মল হবে। প্রথমে দেখবো হচ্ছে পিরিয়ড, ঠিক আছে, যদি পিরিয়ডের ক্ষেত্রে যদি সেম হয়ে যায় তখন দেখবো হচ্ছে গ্রুপ। প্রথমে দেখবো পিরিয়ড, তারপরে দেখবো হচ্ছে গ্রুপ। ওকে, চলো আমরা একটা প্রবলেম সলভ ট্রাই করি। যেমন দেখো এখানে বেরিলিয়াম কোন পিরিয়ডে আছে বলতো, সেকেন্ড পিরিয়ড। সোডিয়াম কোন পিরিয়ডে আছে, থার্ড পিরিয়ড। ম্যাগনেসিয়াম থার্ড পিরিয়ড। ক্যালসিয়াম আছে কি, ফোর্থ পিরিয়ড। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলছি, পিরিয়ড যার কম সাইজটা ছোট, তাহলে স্মলেস্ট সাইজ চাইছে, তাহলে বলো উত্তর কি হবে, বেরিলিয়াম হবে উত্তর। ঠিক আছে, এখন দেখো ধরো সেম প্রশ্নটা থাকলো কিন্তু অপশনগুলো তোমার এরকম থাকলো না। তোমার অপশনগুলো থাকলো হচ্ছে পটাশিয়াম আয়ন, অপশনগুলো থাকলো সোডিয়াম আয়ন, অপশন থাকলো ম্যাগনেসিয়াম আয়ন, অপশন থাকলো ক্যালসিয়াম 2+ আয়ন। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি হচ্ছে তোমার যদি বলে স্মলেস্ট কোনটা, সেম কোশ্চেনটা যদি বলে তখন তুমি কোনটা অ্যানসার করবা। তো আমরা আমাদের থিওরিতে আসি। থিওরি অনুযায়ী প্রথমে কি দেখব, আমরা পিরিয়ড নাম্বার দেখব, যার পিরিয়ড নাম্বার কম সেটা হচ্ছে স্মলার হবে। ঠিক আছে, এখন দেখো এখানে এরকম পিরিয়ডের ফোর্থ, এটা কোন জায়গায় থার্ড, এটা কোন জায়গায় থার্ড, এটা কোন জায়গায় ফোর্থ। তাহলে যে দুইটা ফোর্থ এই দুইটা কাটা, তাহলে আমার অ্যানসার আছে এই দুইটার মাঝখানে। যখন পিরিয়ড সেম হয়ে যায় তখন কি করতে হয়, যখন পিরিয়ড সেম হয়ে যায় তখন দেখতে হয় হচ্ছে গ্রুপ নাম্বার, তখন দেখতে হয় হচ্ছে গ্রুপ নাম্বার। এই গ্রুপ নাম্বারের সাথে আবার ইনভার্স রিলেশন, অর্থাৎ গ্রুপ নাম্বার যার বেশি তার সাইজ কেমন হবে, ছোট হবে। যার গ্রুপ নাম্বার বেশি হবে তার সাইজ কেমন হবে, ছোট হবে। তাহলে এখানে যদি স্মল বলতে হয় তাহলে কোনটাকে বলবো স্মল, এই যেটাকে বলবো স্মল। হ্যাঁ, এই থিওরি দিয়ে আনসার করতে পারো। আবার একটু শিখে আসছি আর কি, যে চার্জ বাড়লে এটার সাইজ কি হয়, ডিক্রিজ হয় আর কি। ওই থিওরি দিয়ে আনসার করতে পারো আর কি। স্মলেস্ট সাইজ বলতে এখানে কোনটা বলবো, ম্যাগনেসিয়াম 2+ বলতে হবে। অনেকেই তো ভুল করছিলা, অনেকেই ভুল করছিলা, স্মলেস্ট সাইজ বলে ম্যাগনেসিয়াম বলতে হবে আর কি। হ্যাঁ, কারণ ম্যাগনেসিয়ামের তো কি চার্জ বেশি না, প্রোটন বেশি, 12 প্রোটন, আর সোডিয়ামের প্রোটন কত, 10 11 প্রোটন। দুইটা থেকে ইলেকট্রন কত করে আছে, 10টা করে আছে, তাহলে সাইজ ছোট হবে কার, ম্যাগনেসিয়াম 2+। বুঝছো নাকি বুঝো নাই বলো, একটু ক্লিয়ার বললে বুঝতে পারবো যে বুঝছি। তাহলে সামনে টপিকে যাবো, এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং ক্লাস থেকে না বুঝে গেলে বই পড়ে বুঝে যাবে না। ওকে ঠিক আছে, তাহলে সামনে যাই। আচ্ছা তাহলে যদি বুঝে থাকো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর দাও, দেখি কতখানি ক্লিয়ার হয়েছে। বলে তো ক্লিয়ার, এখন এর উত্তর দাও। Which one is the correct order regarding decrease in ionic size? ভুল 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 অ্যান্সার দিয়ে ভুল ফেলতেছে, মানে কারেক্ট অর্ডার। কোশ্চেনটা খেয়াল করো, ডিক্রিজ বলছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কোডটা শেষ করি, একটু খেয়াল করে দেখো। ডিক্রিজ বলছে, হ্যাঁ, যদি ডিক্রিজ যদি বলে থাকে তাহলে একটু আমরা খেয়াল করি। অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, এদের ক্ষেত্রে যদি বলি আমরা যে ডিক্রিজের যে তোমার সিকোয়েন্স আছে এটা কিন্তু মিলছে। কারণ কি, ক্যাটায়ন তো, ক্যাটায়নের ক্ষেত্রে আমরা সাইজ কিভাবে চিন্তা করি, ক্যাটায়নের ক্ষেত্রে সাইজ চিন্তা করি হচ্ছে তোমার মানে ক্যাটায়নের ক্ষেত্রে আমরা সাইজ চিন্তা করব হচ্ছে কি, যেখানটাতে আমরা দেখব যে চার্জ কম আছে সেটা সাইজ বেশি হবে, তারপর হচ্ছে চার্জ বেশি 2+, তারপর হচ্ছে N 3+। সো যদি তুমি বলো যে ডিক্রিজিং অ্যানায়নিক সাইজ, সো এটা সিকোয়েন্স কিন্তু মিললেও চিহ্ন কিন্তু ঠিক নাই, তো চিহ্ন মিলবে হচ্ছে এটা। তখন কি এটা ভুল করছিলা, সোডিয়ামটা সবচেয়ে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। ডিক্রিজ বলছে না, দেখো সোডিয়ামের চার্জ মানে এটা তো ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ বাড়ার সাথে সাথে সাইজ কি হয়, ডিক্রিজিং হয়। আগের থেকে দেখে আসলাম না, ম্যাগনেসিয়ামটা ছোট। হ্যাঁ, আচ্ছা এখানেও আস্তে আস্তে এটা হচ্ছে কারেক্ট অর্ডার। পরেরটা খেয়াল করে দেখি আমরা, তো অ্যানায়ন আছে, ক্যাটায়ন আছে। অ্যানায়নের মধ্যে দেখতে পাচ্ছি যে যেটা বেশি চার্জ আছে এটা আগে, মানে এটা সাইজ বড়, তারপরে কম সাইজেরটা, তারপরে হচ্ছে ক্যাটায়ন। সো এটা তো ডিক্রিজিং মিলছে আর কি, তাহলে সব লিখে মিলছে। দেখো প্রথমে হলো অ্যানায়ন, অ্যানায়নের চার্জ বেশি, তার সাইজ বড়, ওকে মিলছে, -2 আছে, এটা মাইনাস আছে, আর এখানে হচ্ছে ক্যাটায়ন আছে। অ্যানায়ন সবসময় ক্যাটায়নের থেকে বড় হবে, এইজন্য আমরা অ্যানসার করছি অপশন বি কারেক্ট অ্যানসার। পরেরটা খেয়াল করে দেখো, পরেরটা খেয়াল করে দেখো, এই জিনিসটা কিন্তু এটাকে জাস্ট উল্টাই লিখছে, তার মানে এটা কিন্তু ঠিক না, এটারও কারেক্ট অর্ডারটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা পরেরটা খেয়াল করে দেখো, এখানে মানে অ্যানায়নকে ক্যাটায়নের চাইতে ছোট বলছে, আইসোইলেক্ট্রিক অ্যানায়ন কখনো ক্যাটায়নের চাইতে ছোট হতে পারে না। তো এটাও কথা, তো বললা যে বুঝছি, তাহলে এটাতে ব্লান্ডার মারলা কেন? ঠিক আছে, আচ্ছা যাই হোক, আশা করবো আর ভুল হবে না। হ্যাঁ, সামনে যাই চলো। এখানে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, নিজেরা ট্রাই করবা, নিজেরা প্র্যাকটিস করার ট্রাই করবা। ঠিক আছে, যেমন দেখো এই যে সালফাইড, এখানে সালফাইডের সাইজ হচ্ছে বলছে সবচেয়ে ছোট, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে পটাশিয়ামের কথা বলছে। এগুলো নিজেরা প্র্যাকটিস করবা। হ্যাঁ, এখানে যে অর্ডারগুলো লেখা আছে এই জায়গাটা তোমাদের প্র্যাকটিসের জন্য রাখলাম, বাসায় নিজেরা প্র্যাকটিস করতে হবে, বাসায় নিজেরা প্র্যাকটিস করতে হবে। সহজ কিন্তু, কঠিন কিছু না। আমি শিখাই দিই, যাও। এখানে দেখো এটা কি, কোন গ্রুপের, সেকেন্ড গ্রুপের। হ্যাঁ, গ্রুপ 2 এর। এখন গ্রুপ 2 এর ক্ষেত্রে আমরা কোনটা দেখব, পিরিয়ড দেখব, যার পিরিয়ড বেশি তার সাইজ বড় হবে। ম্যাগনেসিয়াম হচ্ছে সেকেন্ড পিরিয়ড, ক্যালসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম থার্ড পিরিয়ড, ক্যালসিয়াম ফোর্থ পিরিয়ড, স্ট্রনশিয়াম হচ্ছে ফিফথ পিরিয়ড। স্ট্রনশিয়াম সবচেয়ে বড়, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো এখানটাতে যে সালফাইড, ক্লোরাইড আর হলো মানে পটাশিয়াম, ক্যাটায়ন। তো এটা তো আইসোইলেক্ট্রিক, সবার ক্ষেত্রে কয়টা করে ইলেকট্রন আছে, 18টা করে ইলেকট্রন আছে, তাই না? সবার ক্ষেত্রে কিন্তু 18টা করে ইলেকট্রন আছে। এখন এই আইসোইলেক্ট্রিকের মধ্যে অ্যানায়ন ক্যাটায়নের চেয়ে ছোট হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো অ্যানায়নের চার্জ বেশি, অ্যানায়ন ক্যাটায়নের বড় হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো অ্যানায়নের চার্জ বেশি হবে, সেই অ্যানায়নটা বড় হবে। অ্যানায়নের চার্জ বেশি হবে, সেই অ্যানায়নটা বড় হবে। এই কারণে S2 মাইনাস বড় হবে, তারপর Cl মাইনাস, তারপর হচ্ছে পটাশিয়াম। আর ক্যাটায়নের চার্জ কম, সে বড়, চার্জ বেশি, সে ছোট। এগুলো আমরা সবকিছু করছি। তাহলে যে ভাই অ্যানায়ন ক্যাটায়নের যে সাইজ, এই রিলেটেড কোনো প্রবলেম নাই তো? এই স্মলেস্ট বলেছে এখানে, এই কারণে আমরা পিরিয়ডের কম সেটা নিয়েছি। এখানে পিরিয়ড সেম হয়ে গেছিল, তখন দেখে হইছে কার গ্রুপ নাম্বার বেশি। এগুলো পারবো তো ইনশাআল্লাহ নাকি? আচ্ছা চলো সামনে যাই। ভ্যালেন্স, তো ভ্যালেন্সি এটা আসলে কয়েকটা স্কেল আছে, যেমন একটা আছে হাইড্রোজেন স্কেল, একটা আছে অক্সিজেন স্কেল। তো হাইড্রোজেন স্কেল এটা জাস্ট আসলে আমাদের এই চারটা করলেই চলবে। হাইড্রোজেন স্কেলের লোয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে 1, হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে কত হতে পারে? হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে হাইড্রোজেন স্কেলের হচ্ছে 4, লোয়েস্ট 1 হাইয়েস্ট 4। ঠিক আছে, কিন্তু অক্সিজেন স্কেলে লোয়েস্ট 1 হাইয়েস্ট হচ্ছে 7। তাহলে এগুলো একটু করতে হবে কিরকম ভাবে, দেখো দেখো সোডিয়ামের সাথে একটা হাইড্রোজেন একটা হয়, এই কারণে সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের সাথে 2টা হয়, এই কারণে ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের সাথে 3টা হয়, এই কারণে অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের সাথে 4টা হয়, এই কারণে সিলিকনের 4। ঠিক আছে, আবার দেখো ফসফরাসের সাথে 3টা হয়, এই কারণে ফসফরাসের 3, মানে 4 হয়ে আসতে করতেছে। পরীক্ষা প্রশ্ন এরকম ভাবে হাইয়েস্ট ভ্যালেন্সি অ্যাকর্ডিং টু হাইড্রোজেন স্কেল, তাহলে आंसर শুড বি 4। ঠিক আছে, অক্সিজেন স্কেল যদি চিন্তা করো 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত হয়। ওকে, আচ্ছা ভ্যালেন্সি থেকে চার্ট করলে চলবে। এবার আসি আয়োনাইজেশন এনার্জি। অ্যাকচুয়ালি আয়োনাইজেশন এনার্জি ডেফিনিশনটা লাগানো আছে, কারণ একবার ভর্তি পরীক্ষায় আমরা ইলেকট্রন এফিনিটি ডেফিনিশন থেকে প্রশ্ন দেখছি, এই কারণে আয়োনাইজেশন এনার্জিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো দেখি আয়োনাইজেশন এনার্জি মানে কি। দেখো এই যে সোডিয়াম, এটা থেকে যখন একটা ইলেকট্রন চলে গিয়ে একটা সোডিয়াম প্লাস আয়ন ফর্মেশন করবে, এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে যে পরিমাণ এনার্জি লাগবে সেটাকে বলতেছি আমরা আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, সেটাকে বলতেছি আমরা আয়োনাইজেশন এনার্জি। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো যে আয়োনাইজেশন এনার্জি এটা আমরা বলি লেফট থেকে যদি রাইটে যায় ইনক্রিজ হয় নাকি ডিক্রিজ হয়, বলো তো? লেফট থেকে যদি রাইটে যায়, মানে লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? জট ইনক্রিজ, ভেরি গুড। আয়োনাইজেশন এনার্জি হচ্ছে ইনক্রিজ করবে। আচ্ছা তাহলে আমরা দেখতে পাবো যে এই বরাবর আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি হয়, তাই না? সবচেয়ে বেশি হয়। আচ্ছা তাহলে এই প্রথম যে গ্রুপটা থাকবে, অর্থাৎ গ্রুপ 1 যারা থাকবে, এদের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি হচ্ছে সবচেয়ে কম হবে। আর গ্রুপ 1 এর কোন মলিকিউলটার আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে কম হবে, যেটা নিচে থাকবে, তাহলে এখানে আয়োনাইজেশন এনার্জি হবে হচ্ছে লোয়েস্ট। এইজন্য বলা হয়ে থাকে সিজিয়ামের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে সবচেয়ে কম, আর আর যদি হিলিয়ামে বলা হয় সবচেয়ে বেশি। কারণ হিলিয়াম কোথায় আছে? সবচেয়ে উপরে এবং সবচেয়ে কোণে। তার মানে বাম থেকে ডানে গেলে বারে এই সত্য মানছে, আবার নিচে থেকে উপরে গেলে বারে ওই সত্য কিন্তু মানছে। এই কারণে লোয়েস্ট হবে হচ্ছে সিজিয়ামের জন্য। কারণ বলতে পারবে ফ্রান্সিয়াম কেন হলো না ভাই, ফ্রান্সিয়াম তো তেজস্ক্রিয়, তার ব্যাপারটা আলাদা, মানে রেডিওঅ্যাক্টিভ, তার ব্যাপারটা আলাদা আর কি। আর এখানটা হচ্ছে হিলিয়াম, তাহলে হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি ভাই হিলিয়ামের জন্য, লোয়েস্ট হবে হচ্ছে কার জন্য? সিজিয়ামের জন্য। মুখস্থ হয়ে গেছে না? চলো সামনে আগে এখন দেখি এই আয়োনাইজেশন এনার্জির কিছু এক্সেপশনস আছে। কি কি এক্সেপশনস আছে আগে আমরা আমাদের সহি পড়াটা করে নিই, তারপরে আমরা দেখব যে বাংলা পড়া। সহি পড়া বলতে কি, তোমরা দেখবা যে দুইটা গ্রুপের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জিটা চেঞ্জ হয়। ঠিক আছে, অর্থাৎ দুইটা গ্রুপের ক্ষেত্রে কাটা, গ্রুপ 2 এবং গ্রুপ 13, গ্রুপ 2 এবং গ্রুপ 13 এই দুইটার মধ্যে আমরা চেঞ্জ দেখব। এবং আমরা আরেকটা চেঞ্জ দেখব হচ্ছে গ্রুপ 15 গ্রুপ 16। ঠিক আছে, গ্রুপ 15 আর হলো গ্রুপ 16, গ্রুপ 15 আর গ্রুপ 16। ঠিক আছে, নরমালি দেখো আমরা শিখলাম কি, এখানে একটা লাইন লেখা আছে, তোমার বলা হয়ে থাকে যদি আমরা লেফট থেকে রাইটে যাই তাহলে আয়োনাইজেশন এনার্জি কি হওয়ার কথা,
ইনক্রিজ হওয়ার কথা, তাই না? আয়নাইজেশন এনার্জি কি হওয়ার কথা? ইনক্রিজ হওয়ার কথা। তাহলে আমরা যদি গ্রুপ 2 থেকে গ্রুপ 13 এ যাই, তাহলে আয়নাইজেশন এনার্জি নরমালি কি হওয়ার কথা? ইনক্রিজ হওয়ার কথা। কিন্তু আমরা দেখব যে গ্রুপ 2 এর আয়নাইজেশন এনার্জি গ্রুপ 13 এর চেয়ে বেশি। আবার গ্রুপ 15 এর আয়নাইজেশন এনার্জি গ্রুপ 16 এর চেয়ে বেশি হয়। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হলো আমাদের সেই ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? কিরকম ইলেকট্রনিক কনফিগারেশন? স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? এটার ক্ষেত্রেও স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, চলো দুই একটা এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন তুমি চিন্তা করো বেরিলিয়াম এবং বোরন। নরমালি বেরিলিয়াম আছে হচ্ছে গ্রুপ 2 তে আর বোরন আছে কোথায়? আমাদের গ্রুপ 13, ঠিক আছে? বোরন আছে কোথায়? গ্রুপ 13। দুইটাই হচ্ছে এটাকে বলতে পারি আমরা মানে অ্যাটমিক নাম্বার 4, এটা অ্যাটমিক নাম্বার 5। তো স্বাভাবিক থিওরি দিয়ে বোরনের কি হওয়ার কথা? বেশি হওয়ার কথা কিন্তু বেশি বেরিলিয়াম বেশি। ওকে, আবার দেখো যদি আমরা বলি অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, যদি আমরা বলি অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, ওকে, এখানে লিখি অ্যালুমিনিয়াম আর হলো ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এখন বলো ম্যাগনেসিয়াম গ্রুপ 2, অ্যালুমিনিয়াম গ্রুপ 13, বেশি হবে কার? গ্রুপ 2 ম্যাগনেসিয়াম এটা বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো গ্রুপ 15 16 এর মধ্যে আছে। তো এখানে যদি আমরা 15 16 বলি, 15 হচ্ছে নাইট্রোজেন আর 16 হচ্ছে আমাদের অক্সিজেন। তো নাইট্রোজেনের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে পাই আমরা? এর পি অরবিটালটা হাফ ফিল্ড, ঠিক আছে? এর পি অরবিটালটা কেমন? হাফ ফিল্ড। ওকে, হাফ ফিল্ড হওয়ার কারণে আমরা এটাকে বলতে পারি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? এই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে নতুন করে একটা ইলেকট্রন বের করে দেওয়া, একটা ইলেকট্রন বের করে দেওয়া কিন্তু অনেক কঠিন কাজ। এই কারণে আমরা দেখব এদের আয়নাইজেশন এনার্জিটা বেশি হয় আর কি। এতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, ফ্রান্সিয়াম কেন না? বললাম তো এটা রেডিওঅ্যাক্টিভ, বললাম রেডিওঅ্যাক্টিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন এখানটাতে এই যে গ্রুপ 16 গ্রুপ 13 এই কথাবার্তাগুলো বলছি আর কি, হ্যাঁ? তাহলে আমরা কিন্তু এগুলো পড়ে ফেলছি। এখান থেকে এই যে আমার মতো এই কথাগুলো লিখে রাখবেন। এখানে আমি যে কথাগুলো লিখছি এই কথাগুলো বইয়ের ফাঁকা জায়গায় লিখে রাখবেন। ওকে, তাহলে হবে। আচ্ছা, এই যে দেখো এগুলো দিয়ে পরীক্ষা কোশ্চেন দেয়। কিভাবে কোশ্চেন দিবে? ডিরেক্টলি বলবে যে হুইচ ওয়ান হ্যাজ হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি, হুইচ ওয়ান ইজ লোয়েস্ট, অথবা তোমার একটা অর্ডার দিবে যে কোনটার আয়নাইজেশন অর্ডার ঠিক আছে, কোনটার আয়নাইজেশন অর্ডার ঠিক নাই, এভাবে দিতে পারে। আবার দিতে পারে যে হুইচ ওয়ান ইজ ট্রু, ট্রু বলে এই দুটো কিন্তু কোনো রিলেশন দিবে আর কি। ওকে, তাহলে এগুলোর জন্য একটা মনে রাখতে হবে যে বোরনের আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে বেরিলিয়ামের থেকে কম হয় আর অক্সিজেনের আয়নাইজেশন এনার্জিটা নাইট্রোজেনের থেকে কম হয় আর কি, ঠিক আছে? তাহলে যে এখানে হচ্ছে কোনটা? বোরন হচ্ছে গ্রুপ 13 আর বেরিলিয়াম হচ্ছে গ্রুপ 2 আর অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 আর নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15, ঠিক আছে? এতটুকু মনে রাখতে হবে আর কি। ওকে, আচ্ছা, তারপরে এখানে কিছু নাই। এই জায়গাতে অক্সিজেন নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি লেখা আছে, এটা একটু তোমরা পড়বা। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি পড়েছে হায়ার দেন অক্সিজেন, পড়ে ফেলছি আমরা। এই দুটো জিনিস একটু পড়বা। এই জিনিস পড়া কিন্তু কঠিন কিছু না। আমি কিভাবে মনে রাখতাম জানো? নাইট্রোজেনের অ্যাটমিক মাস কত? 14, এই কারণে লিখে দিবা 14। নাইট্রোজেন যখন লিখতে হয় আমরা কিভাবে লিখি? N2 লিখি না? এই কারণে 14 এর পর 02, তাহলে 1402 এটা হচ্ছে নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি। আর অক্সিজেনের কত হবে? 13 14, 13 14, ঠিক আছে? ওকে, তাহলে পড়াকে সহজ করতে হবে। তাহলে এটা কি অ্যানসার করো তো দেখি? বল দিচ্ছি না, আমি অ্যানসার করো, অসুবিধা নেই। ঝটপট অ্যানসার করে ফেলো। আচ্ছা, একটু মানে এই কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন প্রত্যেকই কোন গ্রুপের, মানে প্রত্যেকই কোন পিরিয়ডে চিন্তা করো তো? প্রত্যেকই কোন পিরিয়ডে? সেকেন্ড পিরিয়ডে, তাই না? এখন আসি আমরা সেকেন্ড পিরিয়ডে আমরা যদি একটু মানে পিরিয়ডিক টেবিলটা চিন্তা করি, পিরিয়ডিক টেবিলটা যদি চিন্তা করি তাহলে একটু দেখি আমরা পিরিয়ডিক টেবিল। প্রথমে থাকে হচ্ছে কার্বন, প্রথমে থাকে হচ্ছে কার্বন। দেখো কার্বনের পরে কি আছে? কার্বনের পরে আছে হচ্ছে কার্বনের পরে আছে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর আছে হচ্ছে কি? ফ্লোরিন, ঠিক আছে? এখন তুমি পিরিয়ড মানে গ্রুপ নাম্বার দেখো। কার্বন হচ্ছে গ্রুপ নাম্বার 14, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 15, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 16, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 17। নরমালি যদি আমরা কোনো মানে এক্সেপশনাল যদি না থাকতো বা কোনো কিছু যদি এক্সেপশন না হতো, সবকিছু যদি কনভেনশনাল রুলকে যদি ফলো করতো, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ ফ্লোরিন এটা সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন, মানে কার্বন এটা সবচেয়ে কম। নরমালি আমরা এটা চিন্তা করতাম। কিন্তু এটা তো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দেখো এই যে মাঝখানে কারা আছে খেয়াল করো। এই যে এটা হলো কি? গ্রুপ নাম্বার কত? 16, এটা হলো কি? গ্রুপ নাম্বার 15। তো এটা আমাদের চেঞ্জ হবে না? আমরা বলছি না 15 16 এর মধ্যে চেঞ্জ হবে। তাহলে দেখো এখন তুমি কারেক্ট অর্ডারে সাজাও। কারেক্ট অর্ডারে যদি সাজাও তাহলে তুমি কিভাবে সাজাবা? ফ্লোরিন এটা ঠিক আছে, তারপরে হচ্ছে 15 হবে, তারপরে হচ্ছে 16 হবে এবং তারপর সবচেয়ে কম হবে হচ্ছে গ্রুপ নাম্বার যেটা 14। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অর্ডার। দেখি কতজন পারলা। তাহলে এটা দেখি কোথায় আছে? ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন। অনেকই পারছে, অনেকই পারছে। ভেরি গুড, অনেকই পারছে, ঠিক আছে? ওকে, সামনে দিকে আগে। হোয়াট ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টার্ন অ্যান অ্যাটম ইনটু আ পজিটিভ আয়ন? দেখো এখানে ডেফিনিশন দিয়েছে। ওই যে বললাম না যে আমরা মানে তোমার ডেফিনিশনটা লাগাইছি, কেন ডেফিনিশন লাগাইছি বুঝছো? ওই যে এখান থেকে আসছে। কি বলবো এটাকে আমরা? আয়নাইজেশন এনার্জি। ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটিটা কি? এটা জাস্ট আয়নাইজেশন এনার্জি রিভার্স, বিপরীত কথাবার্তা, অপোজিট কথাবার্তা। দেখো এখানে কি হয়? কোন একটা আয়ন ধরো ক্লোরিন আয়ন একটা ইলেকট্রন একসেপ্ট করবে, একসেপ্ট করে ক্লোরাইড হবে। এই ক্ষেত্রে তার যে এনার্জি লাগবে সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, এখন এই ইলেকট্রন অ্যাফিনিটি লেফট থেকে রাইটে গেলে, লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হয় নাকি ডিক্রিজ হয়? বলো দেখি। ইলেকট্রন অ্যাফিনিটি লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে? ইনক্রিজ করে, ঠিক আছে? তাহলে অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে কি হবে? অ্যাবাভ ডাউনওয়ার্ডস গেলে ডিক্রিজ করবে, ঠিক আছে? আচ্ছা, এই কারণে যদি বলা হয় তো এটা কোন দিকে বেশি পাওয়া যাবে? ইলেকট্রন অ্যাফিনিটিটা আমরা বলবো রাইট সাইডে বেশি পাওয়া যায়। তাহলে এই যে গ্রুপ নাম্বার 17 এইসব জায়গাতে হচ্ছে এটা ইলেকট্রন অ্যাফিনিটি আমরা বেশি পাবো আর কি। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাই গ্রুপ নাম্বার 18 তো আছে, এটা সবচেয়ে বেশি হওয়ার কথা কেন ভাই? ওরা তো নিজেদের অক্টেট ফুলফিল করে ভালো অবস্থায় আছে, তুমি আর ওদেরকে নতুন করে ইলেকট্রন দিতে চাও কেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে গ্রুপ নাম্বার 17 এখানটাতে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির একটা এক্সেপশন দেখা যায়। নরমালি হওয়ার কথা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম হওয়ার কথা। কিন্তু এই ফ্লোরিনের যে তোমার সাইজ অনেক ছোট হওয়ার কারণে এটার ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন অ্যাফিনিটিটা ক্লোরিনের চেয়ে কম। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম ভাবে যে হুইচ ওয়ান হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যানসার শুড বি ক্লোরিন, ঠিক আছে? পরীক্ষা খুব কমন আসে। ওকে, আচ্ছা, তো এখানে কিছু পেজ মানে রিঅ্যাকশন দেখাইছে। এই জায়গাটাতে করতে হবে হচ্ছে কার ক্ষেত্রে পজিটিভ হয়, কার ক্ষেত্রে নেগেটিভ হয় ইলেকট্রন অ্যাফিনিটি। একটু খেয়াল করে দেখো, যদি পার্শিয়ালি ফিল্ড পি অরবিটাল থাকে, পার্শিয়ালি ফিল্ড যদি পি অরবিটাল থাকে, তাহলে আমরা দেখব যে ইলেকট্রন অ্যাফিনিটিটা কিরকম হচ্ছে? নেগেটিভ হচ্ছে আর কি। ইলেকট্রন অ্যাফিনিটিটা কিরকম হচ্ছে? নেগেটিভ হয়। পার্শিয়ালি ফিল্ডের ক্ষেত্রে কিরকম হবে? নেগেটিভ ভ্যালু পাবো, ঠিক আছে? এই যে নেগেটিভ আয়ন যখন ফর্মেশন করবে এই ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা লার্জ নেগেটিভ ভ্যালু পাবো, নেগেটিভ ভ্যালু এটা মনে রাখবে, হ্যাঁ? এটা নেগেটিভ আয়ন থাকবে, ওকে, নেগেটিভ ভ্যালু পাবো। আচ্ছা, আর যদি যদি আমরা এরকম দেখি যে তোমার এটা হচ্ছে যদি আমরা গ্রুপ 1 গ্রুপ 2 এর ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ, এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে যদি বলি, গ্রুপ 1 গ্রুপ 2 মানে যেটা হচ্ছে আমাদের এস ব্লক এলিমেন্ট। সো এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এটা দেখা যায় যে ভ্যালুগুলা নিয়ার অ্যাবাউট 0 হবে, নিয়ার অ্যাবাউট 0 হবে। ওকে, আচ্ছা, তারপর দেখো যারা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস এদের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে এদের যে আলাদা আরেকটা যে অ্যাডিশনাল ইলেকট্রন আসতে হয়, এই কারণে দেখা যায় যে এদের তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা পজিটিভ হয়। এদের ইলেকট্রন অ্যাফিনিটি কিরকম হয়? পজিটিভ হয়, ঠিক আছে? পজিটিভ ইলেকট্রন অ্যাফিনিটি হয়। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি নেগেটিভ হবে হচ্ছে পি ব্লকের যে কোনো এলিমেন্টের জন্য যারা হাফ ফিল্ড, হ্যাঁ, পার্শিয়ালি ফিল্ড পি অরবিটাল আছে, যারা ফুল ফিল্ড পি অরবিটাল অর্থাৎ যারা নোবেল গ্যাস তাদের ক্ষেত্রে পাবো পজিটিভ, আর যারা এস ব্লকে তাদের ক্ষেত্রে পাবো